একটা টপিকস আমরা আগে যেগুলো পড়ে এসেছি এগুলোই। অ্যাডাল্টের মধ্যে যেসব অ্যান্টিবায়োটিক্স ব্যবহার হয়, যে ডিজিজের মধ্যে স্পেসিফিক ইন্ডিকেশন থাকে, পেডিয়াট্রিক্সও একই ধরনের অ্যান্টিবায়োটিক গুলো ব্যবহার হয়। যেমন অ্যাডাল্টের যদি টাইফয়েড হয় সেখানে সেপ্টিএক্সন ব্যবহার হয়। এরকম যদি কোনো বাচ্চার যদি টাইফয়েড হয় তাদের ক্ষেত্রে সেপ্টিএক্সনের ব্যবহার হয়। অ্যাডাল্টের ক্ষেত্রে যদি স্কিন ইনফেকশন হয় তাহলে তাদের স্কিন ইনফেকশনের মধ্যে যে ট্রিটমেন্ট ফ্লুক্লোক্সাসিলিন, তাদের ক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট। তাহলে ট্রিটমেন্ট মানে ইন্ডিকেশনটা মোটামুটি একই, কিন্তু ডোজের মধ্যে একটু বেশ কম আছে। যেমন অ্যাডাল্টের ক্ষেত্রে মোটামুটি সবগুলোর একটা কমন ডোজ। দেখা গেছে বয়স যদি, ওজন যদি 40 কেজি হয় বা একটু বেশি হয়, তাদের ক্ষেত্রে একটা ফিক্সড একটা ডোজ থাকে। সেই জন্য অ্যাডাল্টের ক্ষেত্রে আমাদের চিন্তা করা লাগে না, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে আমরা কোন ডোজে দেবো, কতটুকু দেবো, তারা কতটুকু টলারেট করতে পারবে, সেই জন্য বাচ্চাদের ক্ষেত্রে ডোজটা খুবই ইম্পর্টেন্ট। তো ইন্ডিকেশনটা সবসময় একই থাকবে, মোটামুটি প্রায় সেম। কিছু কিছু ইন্ডিকেশন ব্যতিক্রম আছে যেটা বাচ্চাদের লিভার ডেভেলপ করার আগ পর্যন্ত দেওয়া যায় না, যেমন যে আমাদের হেপাটিক মেটাবলিজমের যে ড্রাগস গুলো, এটা কি ফার্স্ট 1-2 মান্থের মধ্যে না দেওয়া ভালো। তো এখানে আমরা জাস্ট ডোজটা আমরা কিভাবে ক্যালকুলেশন করবো এটা কিছু টেকনিক্স আমরা শিখবো। সবগুলো অত্যন্ত ইন্ডিকেশন আমাদের জানা আছে, এখানে আমরা কিছু ড্রাগসের সব ইন্ডিকেট কিভাবে ডোজ ক্যালকুলেশন করতে হয়, ক্যালকুলেশনের সিস্টেমটা যদি আমরা একবার শিখতে পারি তাহলে মোটামুটি বাকি সবগুলো ক্যালকুলেশন আমরা নিজেরাই করতে পারবো। আপনারা শুনতে পাচ্ছেন তো আমার কথা? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ডিজিজ এন্ড অ্যান্টিবায়োটিক্স, পেডিয়াট্রিক্সের মধ্যে কোন ডিজিজগুলো সবচেয়ে কমন এগুলো আমরা আগে একবার দেখি। ইয়ন্স মানে আর্লি অনসেট অফ নিউনেটাল সেপসিস, একটা বাচ্চা জন্মগ্রহণ করার পরেই যদি তার পিএনএ ডেভেলপ করে, পেরিনেটাল অ্যাসফাক্সিয়া, এটা হচ্ছে অবস্ট্রাকটেড লেবার অথবা মানে পোস্টপার্টাম ডেলিভারি। এইসব ক্ষেত্রে অবস্ট্রাকটেড লেবার অথবা যদি আনহেলদি কোনো পেইন দেয় যারা যদি ডেলিভারি করানো হয়, সেই ক্ষেত্রে বাচ্চাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে মানে তাদের ব্রেনের মধ্যে একটা ইনজুরি হয়, অথবা তাদের ডেলিভারি সময় প্রপারলি অক্সিজেন যেভাবে পাওয়া দরকার সেভাবে অক্সিজেন পায় না, তখন তাদের মধ্যে পেরিনেটাল অ্যাসফাক্সিয়া ডেভেলপ করে এবং সেটা থেকে পরবর্তীতে একটা ইনফেকশন ডেভেলপ করতে পারে। তো সর্বপ্রথম নিওনেটদের যে ইনফেকশনটা ডেভেলপ করে এটাকে বলা হয় আর্লি অনসেট অফ নিউনেটাল সেপসিস। তখন ইনফেকশন হলে সেপসিসের মধ্যে চলে যায়। এটা বোঝার উপায় কি? বোঝার উপায় হচ্ছে বাচ্চা খাবে না, কান্না করবে না, হ্যাঁ, রিল্যাক্টেন্ট টু ফিডিং, এরপরে তার শাকিং রিফ্লেক্সটা অ্যাবসেন্ট থাকবে। হ্যাঁ, তার যদি আপনি কর্নার অফ মাউথের মধ্যে যদি একটা ফিঙ্গার দেন, নরমাল একটা হেলদি বাচ্চা সেই ফিঙ্গারটা শাক করতে পারবে, বাট যাদের সেপসিস ডেভেলপ করতেছে অথবা যারা পিএনএ বেবি তারা সেটা করতে পারবে না। এরপরে এটা কমন, নিউমোনিয়া খুব একটা কমন, বাচ্চাদের ক্ষেত্রে টাইফয়েড একটা কমন, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনটা কমন। ইয়ন্সের মধ্যে ব্যবহার হয় সবচেয়ে কমন সেপ্টাজিডিম এন্ড অ্যামিকাসিন, জেন্টামাইসিনও ব্যবহার হয়, কিন্তু এখন সবচেয়ে বেশি কমন ব্যবহার হয় টেজিডাম ক্যাসিন নামে পাওয়া যায়। সেপ্টাজিডিম থেকে একটা ব্যবহার হয়, অ্যামিকাসিন থেকে একটা ব্যবহার হয়। নিউমোনিয়াতে সেপ্টি একজন ব্যবহার হয় যদি কারোর যদি সেক্ষেত্রে কনসালটেশন ডেভেলপ করে অথবা স্টাফাইলোকক্কাল স্পেসিস যদি সাসপেক্ট করা হয় সেক্ষেত্রে ফ্লুক্লোক্সাসিলিনও সেপ্টি একজনের সাথে দেওয়া হয়। টাইফয়েডের মধ্যে সেপ্টি একজন ব্যবহার হয়, মধ্যে ক্লাব ব্যবহার হয়। আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের মধ্যে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন সেফালোস্পোরিন এগুলো ব্যবহার হয়, সাথে ম্যাক্রোলিডস থেকে এজিথ্রোমাইসিনটা ব্যবহার হয়। অ্যাকুইট গ্যাস্ট্রোএন্টারাইটিসের মধ্যে যদি ব্যাকটেরিয়া কজ হয় সেক্ষেত্রে সিপ্রোফ্লক্সাসিন এন্ড মেট্রোনিডাজলটা ব্যবহার হয়। টাইফয়েডের ক্ষেত্রে সেপিকজিন ব্যবহার হয়, রিকেটশিয়া যদি থাকে সেক্ষেত্রে ডক্সিসাইক্লিন ব্যবহার হয়। মোটামুটি এই যে কয়েকটা অ্যান্টিবায়োটিক্স আছে এগুলো যদি একটু শেখা যায় তাহলে পেডিয়াট্রিক্স অ্যান্টিবায়োটিক্সটা খুব ইজিলি কভার করা যায়। এগুলোর বাইরে আরো কিছু আছে, সেপাক্লোর আছে যেটা লোরাসেপ্ট ড্রপ নামে পাওয়া যায়। আরো যে কয়েকটা কমন অ্যান্টিবায়োটিক্স আছে একবারে বাচ্চাদের ক্ষেত্রে, সেগুলো ডোজটা এবং ডিউরেশনটা আমরা পোস্ট আকারে খুব সুন্দরভাবে লিখে দিয়ে দিব, এটা গ্রুপে আছে, ওগুলো একটু দেখে নেবেন। যেগুলো ইনজেক্টেবল ফর্মে খুব বেশি ব্যবহার হয় সেগুলো আমরা এখানে একটু আলোচনা করবো। তাহলে কয়টা আছে? খুব বেশি না, এখানে দুইটা, এখানে দুইটা, চারটা, 6টা, 8টা, 10টা, এখানে 12টার মতো আছে। আরো 2-3টা আছে ওইগুলো খুব কম ব্যবহার হয়, সেজন্য সেগুলো আমরা স্লাইডে আলোচনা করতেছি, সেগুলো সুন্দরভাবে লিখে দিয়ে দেবো। জাস্ট একই ফর্মুলা, কোনটা কিভাবে হিসাব করতে ফর্মুলা সবগুলো একই। এবার আমরা এখানে দেখি পেডিয়াট্রিক ইন্টারভেনাস ডোজগুলো হিসাব করার নিয়ম। এটা কয়েকটা নিয়ম আপনাদেরকে ফলো করতে হবে, জাস্ট এখানে একবার দেখলে বোঝার জন্য, পরবর্তীতে আপনি নিজে হিসাব করতে পারবেন। এক সময় এটা লিখতে লিখতে অর্ডার লিখতে লিখতে আপনার নিজেরই একটা রিফ্লেক্স তৈরি হয়ে যাবে, তখন আর হিসাব করা লাগবে না, ওটা আপনার ব্রেন অটোমেটিক হিসাব করে ফেলবে। কি করতে হবে? প্রথমে প্রতি ডোজে কতটুকু লাগবে তা জেনে নেবেন। যেমন ধরেন একটা বাচ্চাকে আপনি অ্যান্টিবায়োটিক দিবেন, সকালে সাপোজ সে 100 মিলিগ্রাম পাবে, তাহলে সে সকালে কতটুকু পাবে, রাতে কতটুকু পাবে, আগে এই বিষয়টা একটু জানেন। তারপরে যে বায়ালের মধ্যে অ্যান্টিবায়োটিক্সটা থাকে তার কনসেন্ট্রেশন জেনে নেবেন যে এখানে কত এমএল এ কতটুকু আছে। হ্যাঁ, কত এমএল এ কতটুকু আছে, যেমন থাকে কিছু কিছু অ্যান্টিবায়োটিক্স 2 এমএল এর মধ্যে দেখা যায় 100 মিলিগ্রাম থাকে। কত এমএল এ কতটুকু আছে তা জানার ইয়া হচ্ছে, ধরেন এমএলটা তো কি ওয়ান টাইপ অফ সলিউশন, তো এই সলিউশনের মধ্যে কি পরিমাণ সলভেন্ট আছে, কতটুকু আছে সেটা একটু জেনে নিতে হবে। তারপর ডোজের পরিমাণ ইনটু এমএল অফ বায়াল ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ ইনজেক্টেবল বায়াল। এটা এখন একবার দেখে নিয়েছেন, হয়তো এখানে কিছু বুঝতেছেন না, আমরা একটা এক্সাম্পলের মধ্যে কিন্তু বিষয়টা একবারই পরিপূর্ণ আপনার ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট এখানে 3টা জিনিস মনে রাখেন, তার প্রতি ডোজে কতটুকু লাগবে এটা একটু জেনে নিতে হবে। এরপরে বায়ালের মধ্যে কতটুকু থাকে সেটা জেনে নেবেন, এরপরে ডোজের পরিমাণ এটা দেখেন একটু, তাহলে বুঝে চলে আসবে। ধরুন সিপ্রোফ্লক্সাসিন ডেইলি ডোজ 20 মিলিগ্রাম পার কেজি পার ডে। এটা সিপ্রোফ্লক্সাসিনের বাচ্চাদের ডোজটা এখানে দেওয়া হলো। সিপ্রোফ্লক্সাসিন আমরা জানি এটা কি ফ্লুরোকুইনোলন, সেকেন্ড জেনারেশন ফ্লুরোকুইনোলন, এটা গ্রাম নেগেটিভ কভারেজ আছে ভালো। হ্যাঁ, ইকোলাই জনিত ডায়রিয়া অথবা ইকোলাই জনিত যদি অ্যাকুইট গ্যাস্ট্রোএন্টারাইটিস হয় সেক্ষেত্রে এটা দেওয়া যেতে পারে। তো ডায়রিয়া যদি এটা ইন্ডিকেশন থাকে তাহলে আপনি কিভাবে দেবেন এই হিসাবটা আমরা এখানে একটু দেখি। সিপ্রোফ্লক্সাসিনের ডেইলি ডোজ হচ্ছে 20 মিলিগ্রাম পার কেজি। তাহলে ডেইলি হচ্ছে 20 মিলিগ্রাম পার কেজি। এখন যদি ডেইলি যদি 20 মিলিগ্রাম হয় তাহলে সিপ্রোফ্লক্সাসিন দৈনিক 2 বার দেওয়া হয়। তারপরে যদি আমরা ডোজ এক বেলা ডোজ হিসাব করি তাহলে এক বেলা ডোজ হচ্ছে 10 মিলিগ্রাম পার কেজি পার ডোজ। তাহলে ডেইলি ডোজ হচ্ছে 20 মিলিগ্রাম পার কেজি, তাহলে এক বেলা ডোজ হবে কতটুকু? 10 মিলিগ্রাম পার কেজি পার ডোজ। এখন ধরেন একটা বাচ্চার ওজন 10 কেজি, তাহলে বাচ্চাটা প্রতি ডোজে কতটুকু পাবে? 100 মিলিগ্রাম। কারণ প্রতি ডোজে প্রতি 1 কেজির জন্য হচ্ছে 10 মিলিগ্রাম, তাহলে 10 কেজির জন্য হচ্ছে 100 মিলিগ্রাম। আবার একটু খেয়াল করেন, সিপ্রোফ্লক্সাসিনের ডেইলি ডোজটা হচ্ছে 20 মিলিগ্রাম পার কেজি। তাহলে সিপ্রো যেহেতু দৈনিক 2 বার দেওয়া হয়, তাহলে 10 কেজির একটা বাচ্চা দৈনিক যদি 20 মিলিগ্রাম করে পায় তাহলে 10 20 200, তাহলে সে দৈনিক সর্বোচ্চ পাবে 200 মিলিগ্রাম। তো 200 মিলিগ্রাম যদি দৈনিক 2 বেলায় পায় তাহলে এক বেলায় পাবে 100 মিলিগ্রাম। তাহলে যদি এক বেলায় যদি সে 100 মিলিগ্রাম পায়, এবার দেখি আমরা কিভাবে এটা হিসাব করব। আমরা প্রথম মানে সে ডেইলি ডোজ কতটুকু পাবে এবং প্রতি বেলায় কতটুকু পাবে, দুইটা জিনিস আমরা বের করলাম যে প্রতি বেলায় সে পাবে 100 মিলিগ্রাম পার কেজি পার ডোজ। এবার আসেন সিপ্রোফ্লক্সাসিনের একটা বায়ালে আছে 200 মিলিগ্রাম, মনে করেন
এটা একটা সিপ্রোফ্লক্সাসিন একটা ভায়াল, এখার মধ্যে সবগুলো মানে সলিউশন আছে। এই সলিউশনের মধ্যে ওষুধের পরিমাণ আছে 200 মিলিগ্রাম, আর এটার মধ্যে থাকে 100 ml, মানে 100 ml ওয়াটারের মধ্যে, ডিস্টিল ওয়াটারের মধ্যে 200 মিলিগ্রাম কি থাকে, সিপ্রোফ্লক্সাসিনের কেমিক্যালটা থাকে। তাহলে কেমিক্যালের কনসেন্ট্রেশন হচ্ছে 200 মিলিগ্রাম পার 100 ml। একটু দেখেন 100 ml এর মধ্যে থাকে 200 মিলিগ্রাম, তাহলে প্রতি ml এর মধ্যে 2 মিলিগ্রাম করে থাকতেছে। এবার আসেন তাহলে 10 কেজি বাচ্চা প্রতি ডোজে কতটুকু পাবে। এবার আমরা ক্যালকুলেশনটাতে আসি, রিকোয়ার্ড ডোজ ইনটু অ্যামাউন্ট অফ ভায়াল ইন ml ডিভাইডেড ড্রাগ কনসেন্ট্রেশন। তাহলে বাচ্চার রিকোয়ার্ড ডোজ হচ্ছে 100 মিলিগ্রাম, আর এক ভায়ালের মধ্যে আছে 100 ml, তাহলে অ্যামাউন্ট অফ ভায়াল ইন ml হচ্ছে 100, তাহলে রিকোয়ার্ড ডোজ ইনটু অ্যামাউন্ট অফ ভায়াল, মানে সেই প্রতি বেলায় কতটুকু পাবে, এটাকে আমরা জাস্ট মাল্টিপ্লাই করে দেবো কি দিয়ে, ওই যে ভায়ালটা আছে ভায়ালটার মধ্যে কত ml আছে, মানে ওখানে কতটুকু পানি আছে, জাস্ট ওটা দ্বারা গুণ করবো, গুণ করে আমরা ভাগ করে দেবো ড্রাগ কনসেন্ট্রেশন দিয়ে। এই যে ড্রাগ কনসেন্ট্রেশন কত, ড্রাগ কনসেন্ট্রেশন হচ্ছে 200 মিলিগ্রাম। তাহলে যদি এখানে থাকে 100 হচ্ছে রিকোয়ার্ড ডোজ, আর এখানে এক বোতলে থাকে 100 ml, এই 100 ml টা এখানে বসবে 100, তাহলে 100 ইনটু 100 ডিভাইডেড বাই 200 হবে, 200, তাহলে কত হয় 100 ইনটু 100 ডিভাইডেড 200। কেউ হিসাব করতে পারবেন? 50 ml 50 ml পার ডোজ পাবে। তাহলে এখানে খুব কঠিন কিছু না, আপনারা দেখতে হবে যে ওয়ান ভায়ালে কতটুকু থাকে, এটা মুখস্থ করতে হবে। বাংলাদেশের মধ্যে যে ভায়ালগুলো থাকে এগুলো প্রতি ভায়ালে 100 ml এর মধ্যে 200 মিলিগ্রাম থাকে। যারা কখনো দেখেন নাই ভায়ালটা, তাদের জন্য এটা বুঝতে একটু কষ্ট হবে, একটু যদি সার্চ দিয়ে নেন গুগলের মধ্যে এটা পাবেন। তাহলে সিপ্রোফ্লক্সাসিন 200 মিলিগ্রামের মেডিসিন, এটা 100 ml মানে 100 ml ডিস্টিল ওয়াটারের মধ্যে এটা থাকে। তাহলে যদি 100 ml এর মধ্যে যদি থাকে, তাহলে আমরা বাচ্চা 10 কেজি বাচ্চা প্রতি ডোজে কতটুকু পাবে, তাহলে রিকোয়ার্ড ডোজ ইনটু অ্যামাউন্ট অফ ভায়াল ইন ml ডিভাইডেড ড্রাগ কনসেন্ট্রেশন, মানে বাচ্চা কতটুকু পাবে 100 ইনটু 100 ডিভাইডেড বাই 200, মানে 200 এটা, তাহলে 50 ml পার ডোজ। এখন এটাকে আমরা আরো সহজ করে দেবো, তাহলে বোঝা যাচ্ছে 10 কেজি বাচ্চা প্রতি ডোজে 50 ml করে পাবে। তাহলে 10 কেজিতে প্রতি ডোজে যদি 50 ml হয়, তাহলে প্রতি কেজিতে কত ml হবে বলেন? 10 কেজিতে যদি 50 ml হয়, তাহলে 1 কেজিতে কত ml হবে? 5 ml তাহলে ফাইনালি যদি আপনি এত হিসাব করতে যদি আপনার কষ্ট হয়, জাস্ট এতটুকু মনে রাখবেন যে সিপ্রো যদি আমি ইনজেক্টেবল ফর্মে দেই, তাহলে প্রতি কেজিতে 5 ml। এটা কি বুঝা আসছে? ভাইয়া এটা বললেন না যে 100 mg পার ডোজ করে দিতে হবে, তাহলে মানে এটা একটু মানে বুঝতেছি না। আবার একটু চিন্তা করেন, আমার প্রতি ডোজে হবে 100 মিলিগ্রাম পার ডোজ, হচ্ছে 10 কেজি বাচ্চার জন্য। তো 10 কেজি বাচ্চার জন্য যদি আমি 100 মিলিগ্রাম দিতে হয়, তাহলে এই যে এটা যেভাবে থাকে সেটা 100 ml এর মধ্যে থাকে 200 মিলিগ্রাম, তাহলে আমি পাবো 100 মিলিগ্রাম। তাহলে 100 মিলিগ্রামের জন্য আমি 100 ml দেওয়া লাগবে না, 100 ml এর অর্ধেক দিলে চলবে 10 কেজি বাচ্চার জন্য। এতটুকু বুঝতে পারছেন? জি ধরেন 10 কেজি বাচ্চার জন্য প্রতি ডোজে পাবে 100 মিলিগ্রাম, 10 কেজি বাচ্চা প্রতি ডোজ 100 মিলিগ্রাম, জাস্ট এই কথাটা বুঝছেন? জি জি আচ্ছা, যদি এটা বুঝেন তাহলে 10 কেজি বাচ্চা যদি 100 মিলিগ্রাম পায়, এখন 100 মিলিগ্রাম 200 ml সলিউশনের মধ্যে, 100 ml সলিউশনের মধ্যে আছে 200 মিলিগ্রাম, তাহলে আমি 200 মিলিগ্রাম আছে 100 ml এর মধ্যে, তাহলে আমার 100 মিলিগ্রাম থাকবে 50 ml এর মধ্যে, মানে 100 ml এর মধ্যে 200 মিলিগ্রাম আছে, তার মানে প্রতি ml এর মধ্যে 2 মিলিগ্রাম আছে, তাহলে আমার 100 মিলিগ্রামের জন্য 50 ml হলে চলবে। এতটুকু বুঝছেন? জি। এবার এটাকে এভাবে যদি আমরা এই ফর্মে যদি আমরা হিসাব করি, হিসাব করব আমরা এমনই পাবো। তাহলে আপনি এই যে তিনটা কথা বুঝতে পারলে পরেরটা ইজিতে বুঝতে পারবেন। আর ভাই এটা কি তাহলে যে 100 ml যেটা আমরা দেখতেছি, এটা কি আপনারা যে ডাইলুট করার পরে? হ্যাঁ হ্যাঁ, ডাইলুট করার পরে, এটা ডাইলুটেড থাকে অলরেডি। বাংলাদেশে যে ফার্মেসিগুলো, মানে বাংলাদেশের সিপ্রোফ্লক্সাসিনের যে ইনজেকশনটা থাকে, এটা কিন্তু 100 ml এর মধ্যে ডাইলুট করাই থাকে। আপনি মনে হয় সিপ্রোফ্লক্সাসিন কখনো অর্ডার করেছিলেন? না ভাইয়া ব্যাপার হয়নি। হ্যাঁ, এই কারণে একটু এটা এই যে আপনি সিপ্রোফ্লক্সাসিনটা মানে বড় একটা বোতলের মধ্যে ডাইলুট করা থাকে অলরেডি, এরকম একটা বোতলের মধ্যে মানে 100 ml ডাইলুট করা থাকে, বুঝতে পারছেন? ওই যেরকম সেফট্রিয়াজন ইনজেকশনটা 5 ml ডাইলুট করা থাকে না, 5 ml ছোট একটা অ্যাম্পুল থাকে সাথে, জি 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 হ্যাঁ ঠিক সিপ্রোফ্লক্সাসিনটা 100 ml এর একটা মানে বড় একটা বোতলের মধ্যে ডাইলুট করা থাকে। এবার বিষয়টা ক্লিয়ার? জি 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 clear। তাহলে এই 100 ml থেকে আমি কতটুকু নেব? 10 কেজি বাচ্চার জন্য আমি নেব 100 মিলিগ্রাম, তাহলে আমার 100 ml এর মধ্যে আছে 200 মিলিগ্রাম, তাহলে আমি কতটুকু নেব? আমি নেব 50 ml, 50 ml নিলে আমার 100 মিলিগ্রাম চলে আসবে। জি। এতটুকু বুঝতে পারছেন সবাই? না বুঝলে বলেন, মানে একটা বুঝতে পারলে বাকি সবগুলো ইজি হয়ে গেছে। বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে এবার আমরা আসি, এটা কি যে আমি 50 ml তো আমরা এখন এখানে মুখস্থ শর্টকাটে বের করছি। এখন বাচ্চার ওজন যদি 8 কেজি হইতো, তাহলে পেতো কত? 80 মিলিগ্রাম। 80 মিলিগ্রাম 80 মিলিগ্রাম পাইতো। তাহলে 80 মিলিগ্রাম যদি পাইতো, তখন আমরা 80 মিলিগ্রাম এই ক্যালকুলেশনের মধ্যে আমরা পড়ে যেত, এটা 2 হবে, 200 হবে। এখন আপনারা একটা হিসাব করেন 80 ইনটু অ্যামাউন্ট অফ ভায়াল ইন ml, তাহলে বুঝে যাবেন। আপনারা একটা হিসাব করেন, মোবাইলে ক্যালকুলেটর একটা হিসাব করেন। ধরেন যদি 80 মিলিগ্রাম দিতেন, তাহলে রিকোয়ার্ড ডোজ হতো কত? 40 ml পার ডোজ। হ্যাঁ, 80 মিলিগ্রাম ইনটু 100 ডিভাইডেড বাই ড্রাগ কনসেন্ট্রেশন, মানে 200 দ্বারা ভাগ করেন, তাহলে কত আসে? 40 আসে না? জি 40 ml পার ডোজ। 40 ml পার ডোজ আসতেছে। এবার এটাকে আমরা আরেকটু সহজ করতেছি, যেহেতু 10 কেজিতে পাচ্ছে 50 ml, 10 কেজিতে যদি 50 ml পায়, তাহলে 1 কেজিতে কত ml পাবে? 50 বাই 10, তাহলে প্রতি কেজিতে ধরেন একটা বাচ্চার ওজন 1 কেজি, সাপোজ একটা বাচ্চার ওজন 1 কেজি, বাচ্চার ওজন 10 কেজি হলে সে পাইতো 50 ml। এখন বাচ্চার ওজন যদি 1 কেজি হয়, তাহলে বাচ্চা কতটুকু পাবে? 5 ml 5 ml 5 ml পাবে। এবার ধরেন বাচ্চার ওজন 5 কেজি, তাহলে যদি 1 কেজিতে 5 ml হয়, তাহলে এটা কনস্ট্যান্ট, এটা আপনি 25 ml। তাহলে ধরুন বাচ্চার ওজন হচ্ছে 7 কেজি, তাহলে কতটুকু পাবে? 35 ml। তাহলে আপনি যদি সিপ্রোফ্লক্সাসিন ইনজেকশন লেখেন, তখন আপনার ইনজেকশন লেখাটা খুবই সহজ হয়ে যাবে। আপনি লিখতে পারবেন অর্ডারের মধ্যে যে ইনজেকশন কতটুকু দিবেন আপনি সিপ্রো, এখানে আপনি লিখলেন যে সিপ্রো লিখে যে 7 কেজি হলে প্রতি কেজিতে 5 ml, এটা জাস্ট মাথায় রাখেন। এটা কিভাবে আমরা 5 ml মুখস্থ করি না, আমরা এখান থেকে হিসাব করে বের করে আনছি। এখন আপনাদের সহজের জন্য 5 ml টা জাস্ট মনে রাখেন। এখানে একটা কোশ্চেন ছিল, এটা কি আপনার মানে ডিভাইডেড ডোজের টাইম হিসাব করছেন নাকি পার ডে? না, আমরা পার ডোজ হিসাব করতেছি, পার ডোজ, প্রতি ডোজ 5 ml। তাহলে প্রতি ডোজ যদি 5 ml হয়, 7 কেজি হলে আপনার 35 ml বিডি, মানে 12 আওয়ারে। এটা কি মানে টোটাল 35 ml পাবে সারা দিনে, নাকি আপনার প্রত্যেক বেলায় 35 ml করে পাবে? প্রতি বেলায়, আমরা তো এখানে প্রতি ডোজে হিসাব করতেছি যে 10 কেজি বাচ্চা প্রতি ডোজে 50 ml পাবে, তাহলে 1 কেজি বাচ্চা প্রতি ডোজে 5 ml পাবে। তাহলে প্রতি ডোজ মানে কি? প্রতি ডোজ মানে প্রতি বেলা, কারণ দৈনিক 2 ডোজ দেওয়া হবে। ক্লিয়ার? এটা একটা যদি বুঝে যান, বাকি সবগুলো বুঝতে পারবেন। এটা বুঝতে পারছেন? জি ক্লিয়ার ক্লিয়ার।
তাহলে আমরা এবার হিসাব করি, আপনারা হিসাব করেন একটা 13 কেজির বাচ্চা সে সিভিয়ার অ্যাকুইট ওয়াটারি ডায়রিয়া নিয়ে আসছে, আপনাকে আপনার সিনিয়র বললো যে তাকে একটা ইনজেকশন সিপ্রো আর মেট্রো দাও, উনি কোনো ডোজ বললেন না, তাহলে আপনি সিপ্রোর অর্ডারটা কিভাবে লিখবেন, কতটুকু হবে? 13 কেজি 65 ml, হ্যাঁ এরপরে মানে 12 আওয়ার, হ্যাঁ বিডি ডোজ এতটুকু মনে রাখলে চলবে। তাহলে সিপ্রোর বিষয়টাতে আমরা জাস্ট যদি এখানে প্রতি কেজিতে 5 ml, মানে সব কিছু হিসাব নিকাশ করে এসে প্রতি কেজিতে প্রতি বেলায় 5 ml এতটুকু মাথায় রাখবেন। তাহলে সিপ্রোর বিষয়টা ক্লিয়ার সবাই? হ্যাঁ ক্লিয়ার। হ্যাঁ, এখন আমরা আরেকটা যাবো। তাহলে সিপ্রো যাবো প্রতি কেজিতে 5 ml, ওকে। তাহলে ফাতেমা মানে ফাতেমা বেবি অফ সাবরিনা ওয়ান ডে ইজ বর্ন 3 আওয়ার্স, মানে 3 আওয়ার্স এগো, মানে এখানে ফাতেমার একটা হিস্ট্রি, বেবি অফ সাবরিনা। আচ্ছা, একটা বাচ্চা তার জন্ম হয়েছে মাত্র 3 ঘন্টা আগে, এখন তার ওজন হচ্ছে 2.5 কেজি, তাকে হসপিটালে নিয়ে আসছে, কমপ্লেইন অফ ডিলেড টাইম 10 মিনিট লেটার আফটার শি ওয়াজ বর্ন এন্ড 1 এপিসোড অফ কনভালশন। তাহলে এটা ডায়াগনোসিস কি হবে এবং এটা ট্রিটমেন্ট হবে? ডায়াগনোসিস কি হতে পারে? তার ওজন হচ্ছে 2.5 কেজি, জন্ম হয়েছে মাত্র 3 ঘন্টা হয়েছে, এখন তার কমপ্লিকেশনটা কি? তার চিফ কমপ্লেইন হচ্ছে ডিলেড টাইম, জন্মের সাথে সাথে কান্না করে নাই। একটা কথা মনে রাখবেন, একটা বাচ্চাদের নেচার হচ্ছে সিএস এর মধ্যে হোক অথবা এনবিডি তে হোক, মানে বাচ্চা জন্মের পরে উইথিন মিনিট তার কান্না করতে হবে একটা হেলদি বেবির জন্য। যদি ডিলেড টাইম, যদি 1 মিনিটও দেরি হয়ে যায় তখন সেটাকে বলা হবে পেরিনেটাল অ্যাসফাক্সিয়া, তখন সে আর নরমাল হেলদি বেবি থাকে না, তখন তাকে পিএনএ বেবি বলা হয়, হ্যাঁ। এরপর যদি একটু 10 মিনিট পরে কান্নাকাটি করা, মানে এই ক্ষেত্রে তার মধ্যে অনেক কামিং করা লাগছে, মেসেজ করা লাগছে এবং তাকে টেকটাইল স্টিমুলেট করার পরেই বোঝা যাচ্ছে সে কান্নাকাটি করছে, যেহেতু 10 মিনিট পরে কান্না করছে। এরপরে এই 3 ঘন্টার মধ্যে তার কি হয়েছে? 1 এপিসোড অফ কনভালশন হয়ে গেছে, নিউনেটাল কনভালশন। তাহলে এখানে কি হয়েছে, একটা জিনিস আপনারা মনে রাখবেন, একটা বাচ্চা জন্মগ্রহণ করার পরে ইনিশিয়ালি উইথিন মিনিট তার কান্না করতে হবে, যদি সে কান্না না করে তখন সে পিএনএ তে পড়ে গেছে। এখন পিএনএ মানে পেরিনেটাল অ্যাসফাক্সিয়া, হ্যাঁ, এটাকে হাইপোক্সিক ইসকেমিক এনকেফালোপ্যাথি বলা হয়। তো এটাকে 3টা স্টেজে ভাগ করা হয়, যে তার হাইপোক্সিয়া হয়েছে এবং পিএনএ ডেভেলপ করছে, পিএনএ গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। গ্রেড 1 একটা বাচ্চা জাস্ট 1 মিনিট পরে কান্নাকাটি করছে, এরপর তার আর কোনো সমস্যা নাই, নো কনভালশন, এরপর তার কোনো কনভালশন নাই, সেপসিস ডেভেলপ করে নাই, আনকনসিয়াস হয়ে যায়, তখন এটাকে পিএনএ গ্রেড 1 এ রাখা হয়। এখন একটা বাচ্চা জন্মগ্রহণ করার জন্মের প্রায় 5 মিনিট পরে কান্না করছে, কান্না করার পর 3 থেকে 4 ঘন্টা পরে তার 1 এপিসোড অফ মানে কনভালশন, একবার তার কিছু চলে আসছে, তখন এটা চলে যাবে পিএনএ গ্রেড 2 তে, স্টেজ 2 তে, হাইপোক্সিক ইসকেমিক এনকেফালোপ্যাথি স্টেজ 2। এবার আসেন, বাচ্চা জন্মের পরে কোনো কান্নাকাটি করে নাই, তাকে টেকটাইল স্টিমুলেশন সবকিছু করা হয়েছে, মানে নো ক্রাই, এবং সে কি করতেছে, তাকাই থাকে, এরপর তার কিছুই হচ্ছে, কান্না করতেছে কিছুই হচ্ছে, বা তার আনকনসিয়াস অবস্থায় আছে, জাস্ট মানে তার স্যাচুরেশনটা ঠিক আছে কিন্তু বাচ্চা আনকনসিয়াস, কোনো একটা স্টিমুলেশনের মধ্যেই সে রেসপন্স করতেছে না, তখন সেটাকে বলা হয় মানে হাইপোক্সিক ইসকেমিক এনকেফালোপ্যাথি গ্রেড 3। এখন গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, তিনটা গ্রেডের মধ্যে আমাদের এখানে আলোচনার বিষয় হচ্ছে অ্যান্টিবায়োটিক্স। হ্যাঁ, বাকিটা এখানে আলোচনা করলে অনেক লম্বা টপিক, আমরা এটা কিছু শেষ দিতে পারবো না, ওটা আমাদের পেডিয়াট্রিক্সের টপিকে থাকবে আলোচনা। এখানে আমাদের ইয়া হচ্ছে যে তার জন্য কোন ড্রাগসটা আমরা চয়েস করতে হবে। সর্বপ্রথম এইসব বাচ্চাকে অক্সিজেন দিতে হবে, যেহেতু পিএনএ দাবি। দ্বিতীয়ত যেটা করতে হবে, তারা তো কিছু খেতে পারবে না, তাদের যে ফ্লুইড সাপোর্টটা দিতে হবে, ফ্লুইড সাপোর্ট কখন কতটুকু দেবো সেটা জেনে নিতে হবে। এরপরে হচ্ছে যেটা, সেটা হচ্ছে তাদের কনভালশন যেহেতু না হয়, তাদেরকে মানে কনভালশন না হওয়ার মতো পেনোবারবিটন দিতে হবে, পেনোবারবিট। এরপর কি করবে কি, এরপর হচ্ছে যে যদি কনভালশন একবার হয়, 2বার হয়, 3বার হয়, সেক্ষেত্রে মানে বারবিটের লোডিং ডোজ আছে, একবার 2বার 3বার, এরপর মেইনটেনিং ডোজ আছে, বারবিটা না হলে ফসফেনে যেতে হয়, সেটা অন্য টপিক। এরপর যেটা করতে হবে, বাচ্চা যাতে ইনফেকশন ডেভেলপ না করে সেজন্য তাকে প্রোফাইলেক্টিক অ্যান্টিবায়োটিক্স দিতে হবে। তাহলে এই বাচ্চার ডায়াগনোসিসটা হবে, যেহেতু তার কি হয়ে গেছে, মোটামুটি কনভালশন হয়েছে এবং ডিলেড টাইম হলো, তাহলে সে হাইপোক্সিক ইসকেমিক এনকেফালোপ্যাথি স্টেজ 2 তে আছে। যদি তার কনভালশনটা না হতো তাহলে সেই স্টেজ 1 এ থাকতো। এখন তার ম্যানেজমেন্টটা কি করতে হবে, যেগুলো বললাম, যে তাকে অক্সিজেন সাপোর্ট দিতে হবে, ওয়ার্মারের মধ্যে রাখতে হবে, এনপিও রাখা হবে, ফ্লুইড সাপোর্ট দিতে হবে, অ্যান্টিবায়োটিক্স দিতে হবে, হ্যাঁ, অ্যান্টি কনভালশন দিতে হবে, এরপর নেজাল ড্রপ যেটা আছে ওই যে নরমাল স্যালাইন নেজাল ড্রপ, নাকটা পরিষ্কার করার জন্য দেওয়া হবে। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে এখানে তাকে কোন অ্যান্টিবায়োটিক্সটা আমরা দিব। তো অ্যান্টিবায়োটিক্স ইয়ন্স প্রিভেন্ট করার জন্য প্রিভেন্টিভ মেথডে দেওয়া হয়, আর যদি সেপসিস ডেভেলপ করে ফেলে সেক্ষেত্রে দেওয়া হবে সেপ্টাজিডিন দেওয়া হয়, আর হচ্ছে অ্যামিকেসিন দেওয়া হয়। সেপ্টাজিডিনের ডোজটা কি? সেপ্টাজিডিনের ডোজটা হচ্ছে 100 মিলিগ্রাম পার কেজি পার ডে ইনটু ডিভাইডেড ডোজ। ক্যাসিনের ডোজটা হচ্ছে 50 মিলিগ্রাম পার কেজি পার ডে ইনটু ডিভাইডেড ডোজ। এখান থেকে আপনি কিছু মনে রাখবেন, আমরা একটু সামনে যাই। সেপ্টাজিডিনের ডোজটাকে আলোচনা করি। বাচ্চাদের ক্ষেত্রে ডোজ প্রথমে বলে রাখি, এটা ইনজেকশন আকারে, মানে সেপ্টাজিডিনটা ইনজেক্টেবল ফর্ম, হ্যাঁ। তাহলে সেপ্টাজিডিনের ডোজটা কি এখানে দেখেন, আপনারা সিপ্রোফ্লোক্সাসিনটা মনে রাখেন, আবার আলোচনা করবেন। এখন আমরা সেপ্টাজিডিনের ডোজটা আলোচনা করতেছি এখানে। সেপ্টাজিডিনের ডোজ হচ্ছে 100 মিলিগ্রাম পার কেজি পার ডে। তাহলে সেপ্টাজিডিনের ডোজ হচ্ছে 100 মিলিগ্রাম পার কেজি পার ডে, একদিনে 100 মিলিগ্রাম পাবে। তাহলে বিডি ডোজে পাচ্ছে, তো বিডি ডোজে যদি পায় তাহলে প্রতিবারে পাবে সে কত? 50 মিলিগ্রাম। এখন আমরা 100 দ্বারা একটু হিসাব করে ফেলি। ধরুন একটা বাচ্চার ওজন 2.5 কেজি, হ্যাঁ, 2.5 কিলো। এখন যদি সে 100 মিলিগ্রাম করে যদি ডেইলি পায়, ডেইলি যদি 100 মিলিগ্রাম করে পায়, বাচ্চার ওজন যদি 2.5 মিলিগ্রাম হয়, 2.5 কেজি হয়, তাহলে এই বাচ্চাটা দৈনিক কতটুকু পাবে? 100 ইনটু 2.5, 250 মিলিগ্রাম পাবে। এতটুকু বুঝতে পারছেন যে বাচ্চার ওজন যতটুকু, সে সেপ্টাজিডিনের ডোজ হচ্ছে 100 মিলিগ্রাম পার কেজি পার ডে। তাহলে বাচ্চার ওজন যদি 2.5 কেজি হয় তাহলে সে দৈনিক পাবে 250 মিলিগ্রাম। 2.5 কেজির সাথে আমরা 100 দ্বারা গুণ দিয়ে দিলে 250 মিলিগ্রাম হয়ে যায়। আমাদের বাজারে যে বায়োগুলো পাওয়া যায় সেগুলো 250 মিলিগ্রাম আছে, 500 মিলিগ্রাম আছে, 1 গ্রামের বায়ন আছে। তাহলে এই বাচ্চার জন্য আমরা কোনটা নেব, এটা আমরা একটু দেখি। দেখেন বাজারে যে বায়োটা পাওয়া যায়, এটা পাওয়া যায় টেজি 250 মিলিগ্রাম পার 5 ml। হ্যাঁ, এটার সাথে 5 ml সলিউশন থাকে। তাহলে দেখা যাচ্ছে 5 ml সলিউশনে 250 মিলিগ্রাম থাকে।
আর 2.5 কেজি বাচ্চা একদিনে পাবে 250 মিলিগ্রাম। এটা খুব সহজে একটু বুঝে রাখেন যে ট্যাজিটটা 250 মিলিগ্রাম পার 5 ml। আপনি যদি এভাবে জাস্ট লিখতে পারেন যে ইনজেকশন, তাহলে সেই 5 ml সলিউশনের মধ্যে খেয়াল করেন এখানে 5 ml আছে, 5 ml সলিউশনের মধ্যে 250 মিলিগ্রাম থাকে। এই বাচ্চার ডোজ কতটুকু ছিল? 250 মিলিগ্রাম বাচ্চার ডোজ ছিল 250 মিলিগ্রাম এক বেলাতে না সারাদিনে? সারাদিনে। সারাদিনে। তাহলে সারাদিনে যদি সে 250 মিলিগ্রাম পায়, এখন 250 মিলিগ্রাম আছে 5 ml এর মধ্যে, কতটুকু আছে? 5 ml এর মধ্যে 250 মিলিগ্রাম আছে, তাহলে সে সারাদিনে পাবে 5 ml। তাহলে সারাদিনে যদি 5 ml পায়, দুই বেলাতে 5 ml পাবে, তাহলে এক বেলাতে কতটুকু পাবে? মানে 2.5 ml পাবে। তাহলে এক বেলাতে 2.5 ml পাবে। তাহলে এটা খুব সহজে টেজিটের ডোজটা খুব সহজে মনে রাখেন। টেজিটের ডোজটা দৈনিক 2 বেলা হবে, প্রতি বেলা বাচ্চার ওজন যত কেজি, প্রতি ডোজে তত ml করে পাবে। এটা মানে সহজ ফর্মুলা আর কি, যাদের মানে হিসাব করার মতো টাইম নাই। আর যদি হিসাব করেন তাহলে ওই যে আমরা যে ফর্মুলাটা দিচ্ছি ওই ফর্মুলাতে হিসাব করতে পারবেন। এখন যেহেতু হিসাব করতে জানি না, সেই জন্য ধরেন প্রতি বেলায় পাবে 5 ml, মানে বাচ্চার ওজন যত কেজি প্রতি ডোজে তত ml পাবে। যেহেতু 250 মিলিগ্রাম থাকে 5 ml এর মধ্যে, তাহলে সে দুই বেলাতে পাবে 5 ml, এক বেলাতে পাবে 2.5 ml, মানে বাচ্চার ওজন 2.5 কেজি, বাচ্চা প্রতি ইয়েতে পেলো 2.5 ml করে। তাহলে প্রতি ডোজে তত ml করে পাবে যদি 250 মিলিগ্রাম পার 5 ml ইনজেকশন দেওয়া হয়। তাহলে যদি আপনি টেজিট এটা চয়েস করেন যে 250 মিলিগ্রাম, এখন যদি বাচ্চার ওজন যদি 3 কেজি হয়, তাহলে প্রতি বেলায় কতটুকু পাবে বলেন? 3 ml। 3 ml। বাচ্চার ওজন 4 কেজি হলে 4 ml। এখন বাচ্চার ওজন 5 কেজি তো হয় না, নিয়মিত 4 কেজি পর্যন্ত ম্যাক্সিমাম হয়। যদি 5 কেজি হয় তাকে 5 ml হবে। তো এখানে সুবিধা হচ্ছে এগুলো দাম কম, 60-70 টাকা। তো যদি 2.5 কেজি হয় তাহলে মোটামুটি একটা দিয়ে 2 বেলা হয়ে যাবে। আর যদি 2.5 কেজির উপরে হয় তাহলে প্রতি বেলায় নতুন একটা করে লাগবে আর কি। এগুলোর এজ লিমিটটা কত পর্যন্ত এটা একটু যদি বলেন। টেজিট তো সবসময় ব্যবহার করা যায়। সেপ্টাজিডিন তো মানে এটা এন্টেরিক ফিভারের মধ্যে অ্যাডাল্টদের ক্ষেত্রে ব্যবহার করা যায়। আমরা এখানে জাস্ট বাচ্চাদের সেপ্টাজিডিন এটা থার্ড জেনারেশন সেফালোস্পোরিন। তো থার্ড জেনারেশন সেফালোস্পোরিনের মধ্যে এটা গ্রাম নেগেটিভ কভারেজ অনেক বেশি। তো নিউনেটাল সিপসিস গুলো মোটামুটি হয়ে থাকে গ্রাম নেগেটিভ অর্গানিজম দিয়ে। এইজন্য আমরা এখানে গ্রাম নেগেটিভ কভারেজ দিচ্ছি। তো যে কোনো বয়সে আপনারা দিতে পারেন এগুলো। আর সেপ্টাজিডিন এবং এমিকেসিন আর্লি অনসেট অফ নিউনেটাল সেপসিস, মানে বাচ্চা যদি জন্মের প্রথম মাসের মধ্যে সেপসিস হয় অথবা প্রথম 2 মাসের মধ্যে যদি কোনো একটা আইভি অ্যান্টিবায়োটিক্স লাগে প্রথম 2 মাস, সেক্ষেত্রে ড্রাগ অফ চয়েস হবে সেপ্টাজিডিন। এই যে ডোজ যেটা বললেন যে আপনার বাচ্চার ওজন যত কেজি তত ml করে পাবে পার ডোজে, মানে এটা কত বয়স পর্যন্ত এটা আমরা এভাবে মানে ওজন ওয়াইজ পার ml করে এই ডোজটা দিতে পারবো? আমরা তো ওজন ওয়াইজ পার ml করলে আমাদের মূল ডোজটা হচ্ছে 100 মিলিগ্রাম পার কেজি, 100 মিলিগ্রাম পার কেজি পার ডে। আপনি যখন বাচ্চার ওজন, এখন আপনি মানে আরেকটু যদি এলাবোরেট চিন্তা করেন, ধরেন বাচ্চার ওজন 20 কেজি, হ্যাঁ, এখন বাচ্চার ওজন যদি 20 কেজি হয়ে থাকে, তাহলে বাচ্চা দৈনিক পাবে কতটুকু? 100 মিলিগ্রাম পার কেজি পার ডে। তাহলে ওই বাচ্চা দৈনিক পাবে 2 গ্রাম। তাহলে আপনি সকালে 1 গ্রাম দিবেন, বিকেলে 1 গ্রাম দিবেন। 1 গ্রামের 10 ml এর সাথে ডাইলুট করা থাকে, 10 ml এর সাথে ডাইলুট করে সকালে মানে ওটা দিবেন 10 ml, রাতে 10 ml দিবেন। আর যখন এর চাইতে যদি মানে ম্যাক্সিমাম ডোজ হচ্ছে এটা 4 গ্রাম, তো 20 কেজি বয়স, যখন এটা বয়স বেশি হতে থাকে 20 কেজি বয়স, 20 কেজি যদি ওজন হয়, সেক্ষেত্রে সেপ্টাজিডিনে তো খুব একটা ইন্ডিকেশন আসে না। তখন মানে থার্ড জেনারেশন ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক্স যদি লাগে, সেক্ষেত্রে আমরা সেপ্টাজিডিনে চলে যাই। তো এগুলো বিশেষ করে ব্যবহার হয়ে থাকে মানে সেপ্টাজিডিনটা বাচ্চাদের ক্ষেত্রে প্রথম 2 মাস বয়সের মধ্যে ব্যবহার হয়ে থাকে। তো প্রথম 2 মাসের মধ্যে সর্বোচ্চ ওজন 6 মানে 6 কেজি হতে পারে আর কি। তো যদি 6 কেজি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি 6 ml দিবেন। বুঝাচ্ছে এটা? জি জি। অর্থাৎ বাচ্চার ওজন 5 কেজি পর্যন্ত 250 মিলিগ্রাম পার বায়াল দিয়ে হিসাব করলে প্রতি ডোজে যত কেজি তত ml। সাধারণ টেজিডের ব্যবহার নিউনেটাল সেপসিস ছাড়া অন্য কথা খুব একটা বেশি ব্যবহার হয় না, কারণ তখন সেপ্টিয়াক্সন আর যেগুলো আছে ওইগুলো ব্যবহার হয়। আর নিউনেটের ওজন 5 কেজি বেশি হয় না, তাই 5 কেজি হিসাবটা এখানে দেওয়া হয়েছে। সিপ্রোফ্লুক্সাসিন সিরাপ ফর্মে বাচ্চাদেরকে দেওয়া হয় না অ্যাকচুয়ালি। সিপ্রোফ্লুক্সাসিনের ব্যবহারের ক্ষেত্রে 6 মাসের পরে ব্যবহার করতে বলা হয়েছে গাইডলাইনে। আচ্ছা, এখানে দেখেন সিনারিওটা, এটা আপনারা জাস্ট একটু নিজেরা এখন। সানজু 28 বছর, প্রথম সন্তানের মা হলো, তার বাবুর ওজন হচ্ছে 2.8 কিলো, তার আর্লি অনসেট অফ নিউনেটাল সেপসিস হলো, তাকে আপনি টেজিড দিতে চাচ্ছেন, তাহলে প্রতি বেলায় কতটুকু দেবেন? 2.8 ml 2.8 ml পার মানে বিডি, হ্যাঁ। ডোজ। তাহলে আপনি লিখবেন কি ইনজেকশন টেজিড 250 মিলিগ্রাম পার 5 ml। এই যে এই কথাটা আপনাকে লিখতে হবে, মানে আপনার অর্ডারটা হবে এভাবে যে ওখানে যখন লিখবেন। বুঝতে পারছেন এটা? তাহলে প্রতিবেলা 2.8 ml করে দিতে হবে জি। সকালে রাতে এরকম দুটো কারণে। এখন আমরা একটা সিনারিও দেখি। দিবা 31 মানে বয়স, তার সন্তানের বয়স 18 দিন, ওজন 3.5 কেজি, সেপসিস হলো, সেপ্টাজিডিন দিতে পাচ্ছেন, ডোজ কি হবে? 3.5 ml। তাহলে 3.5 ml দিয়ে বাকিটা ফেলে দিয়ে মানে প্রতিবেলা, এটা একটু জাস্ট এলাবোরেট করলাম আর কি, যে একটার মধ্যে তো আরো 1.5 ml থেকে যাবে। তো এগুলো তো খুব দাম কম, দরকার হয় না, যেটা আপনার আরেকটা বানতেই হবে, তাহলে প্রথমটা ফেলে দিবেন, আরেকটা নিন। এবার আসি ইনজেকশন এমিকেসিন। এমিকেসিন বাজারে ক্যাসিন নামে পাওয়া যায়। পেডিয়াট্রিক ডোজটা দেখেন, পেডিয়াট্রিক ডোজটা হচ্ছে 50 মিলিগ্রাম পার কেজি পার ডে। তো দৈনিক যদি 50 মিলিগ্রাম হয়, এটা যেহেতু বাচ্চাদেরকে আমরা 2 বেলা দেবো, তাহলে প্রতি বেলায় পাবে 7.5 মিলিগ্রাম পার কেজি পার ডোজ। তাহলে এবার আসেন 2.5 কেজি বাচ্চা কতটুকু পাবে? 2.5 কেজি বাচ্চা পাবে আমাদের প্রতি কেজিতে হচ্ছে 7.5 মিলিগ্রাম, তাহলে 2.5 কেজি বাচ্চা পাবে 19 মিলিগ্রাম, 19 মিলিগ্রাম পার ডোজ। তাহলে বাজারে এটা 100 মিলিগ্রাম পার 2 ml, মানে 2 ml সলিউশনের মধ্যে 100 মিলিগ্রাম থাকে। বলে তো সিপ্রোফ্লুক্সাসিন 100 ml এর মধ্যে কতটুকু থাকে? 200 200 মিলিগ্রাম। আর 50 ml এর মধ্যে থাকে 100 মিলিগ্রাম। তার মানে ওখানে খুব এটা সলিউশনটা সলভেন্টের পরিমাণ কম, সলিউশনের পরিমাণ অনেক বেশি। আর এখানে ক্যাসিনের ক্ষেত্রে দেখেন মাত্র 2 ml এর মধ্যে, মানে অল্প একটু সলিউশনের মধ্যে অনেক বেশি পরিমাণ কনসেন্ট্রেশন থাকে। 100 মিলিগ্রাম পার 2 ml অথবা 500 মিলিগ্রাম পার 5 ml পাওয়া যায়। তো 500 এর হিসাব আমাদের এখানে কোনো দরকার নাই, এটা অ্যাডাল্টদের ডোজ, মানে বয়স্কদের ডোজ। নিউরোসেপসিস বা আদার্স আমরা আলোচনা করেছি অ্যামাইনোগ্লাইকোসাইডের সময়। আমরা বাচ্চাদের জন্য চয়েস করব 100 মিলিগ্রাম পার 2 ml। তাহলে আমরা এমিকেসিন কতটুকু দেব? জাস্ট আপনারা একটা জিনিস মনে রাখেন, 7.5 মিলিগ্রাম পার কেজি পার ডোজ। তাহলে বাচ্চার ওজন 2.5 কেজি, তাহলে প্রতি কেজির জন্য যদি 7.5 মিলিগ্রাম হয়, 2.5 কেজির জন্য হচ্ছে 90 মিলিগ্রাম। এই যে এটা এমিকেসিন 100 মিলিগ্রাম পার 2 ml, 2 ml সলিউশনের মধ্যে 100 মিলিগ্রাম থাকে। তাহলে আসলে হিসাব করি, প্রতি ডোজে লাগবে 90 মিলিগ্রাম। তাহলে ml অফ বায়ালে কতটুকু আছে? 2 ml, 2 ml এর মধ্যে ড্রাগ কনসেন্ট্রেশন 100। এটা বুঝতে পারছেন? এই যে বাচ্চার ওজন হচ্ছে 2.5 কেজি, 2.5 কেজি বাচ্চা পাবে সর্বোচ্চ 90 মিলিগ্রাম, মানে 19 মিলিগ্রাম পাবে প্রতি ডোজে। এখন এমিকেসিন 100 মিলিগ্রাম থাকে 2 ml এর মধ্যে, আমাদের হচ্ছে প্রতি ডোজে কতটুকু লাগবে? রিকোয়ার্ড ডোজ। তাহলে রিকোয়ার্ড ডোজ হচ্ছে 19, অ্যামাউন্ট অফ বায়াল, এই যে এক বায়ালে 2 ml থাকে, 2 দিয়ে দিলাম, ড্রাগ কনসেন্ট্রেশন কত? 100।
ড্রাগ কনসেন্ট্রেশন যদি 100 হয় তাহলে আমরা ফর্মুলাটা বসিয়ে দিলাম, তাহলে প্রতি ডোজে কতটুকু পাবে 0.38 ml। তাহলে আপনি লিখবেন যে এখানে 2 ml থাকে তো 2 ml থেকে 0.38 ml নেবে, 0.38 ml বলতে 0.4 ml, 0.4 ml নেবে। এবার যদি 0.4 ml নেবে 2.5 কেজি বাচ্চার জন্য, এটা হিসাবটা একটু মানে কঠিন লাগতেছে না? আমরা 1 কেজির বাচ্চা কতটুকু পাবো এটা হিসাব করলে আমাদের জন্য হিসাবটা সহজ হয়ে যায়। যেমন দেখেন যদি 2.5 কেজি বাচ্চা পায় 0.38 ml, তাহলে 1 কেজি বাচ্চা পাবে 0.15 ml। এটা বুঝতে পারছেন সবাই? মানে আমরা এখানে দিছি যে এই অ্যামাউন্টটা পাবে যদি বাচ্চার ওজন 2.5 কেজি হয়। বাচ্চার ওজন যদি 2.5 কেজি হয় তাহলে বাচ্চা প্রতি ডোজে পাবে 0.38 ml। বাচ্চার ওজন যদি 1 কেজি হতো তাহলে সে কতটুকু পেত? এই যে 0.28 এর আমরা 2.5 দ্বারা ভাগ করে দিই 0.15 ml। তাহলে 0.15 ml। তাহলে ক্যাসিনের ডোজ আপনি যদি চান যে ক্যাসিনের ডোজটা এত হিসাব করে এটা ডোজ হলো 7.5 মিলিগ্রাম পার কেজি, যখন আপনি ইনজেকশন দিবেন প্রতি কেজির জন্য 0.15 ml বা 0.15 ml প্রতি কেজির জন্য, তখন আপনি হিসাব করে লিখে দিবেন যে ইনজেকশন কিভাবে লিখবেন দেখেন। যদি 5 কেজি হয় বাচ্চার ওজন যদি 5 কেজি না ধরেন বাচ্চার ওজন 4 কেজি হলো, আপনি একটা অর্ডার লিখবেন কিভাবে লিখবেন একটু চেক বক্সে দেখেন তো আমাদের এখানে। বাচ্চার ওজন 4 কেজি তাকে আপনি ক্যাসিন দিতে চাচ্ছেন তাহলে কতটুকু দেবেন? হ্যাঁ একজন লিখছে 0.6 ml। তাহলে এখানে ফুল অর্ডারটা আমরা কিভাবে লিখবো? পুরো অর্ডারটা একটু লেখেন। ইনজেকশন Injection casein 100 100 মিলিগ্রাম পার milligram 2 ml এরপরে IV 0.6 ml আইভি। BT up to authority. তাহলে ক্যাসিনটা বুঝতে পারছেন? তাহলে দেখেন ক্যাসিনের হিসাবের জন্য এত গোলমালের মধ্যে আমরা গোলমাল সবকিছু করেছি, আপনার কনসেন্ট্রেশনটা মানে আপনার কনসেপ্টটা আপনার ক্লিয়ার থাকতে হবে যে আমি কেন 0.15 ml পার কেজি আমি কেন এটা মুখস্থ করছি না, এটা আমি আমার হিসাবে সুবিধাতে করছি, আমাদের কাছে হিসাবের ফর্মুলা জানা আছে। তাহলে হিসাবের ফর্মুলাটা এতটুকু যে ক্যাসিনের ডোজ হচ্ছে 7.5 মিলিগ্রাম পার ডোজ পার কেজি, তাহলে রিকোয়ার্ড ডোজ ইনটু অ্যামাউন্ট অফ বায়োল ইন ml ডিভাইডেড বাই ড্রাগ কনসেন্ট্রেশন। আপনি যদি ওই 4 কেজিকে ওই ফর্মুলাতেও যদি ফেলেন তাহলে ওটাই 0.6 ml টাই আসবে। তাহলে 2.5 কেজি বেবি ট্যাজিড এন্ড ক্যাসিনের ডোজের ক্যালকুলেশনটা আশা করি এটা বুঝতে পারছেন। ট্যাজিডের ক্ষেত্রে হবে বাচ্চার ওজন যত কেজি প্রতি বেলায় তত ml, আর ক্যাসিনের বেলায় হবে 0.15 ml। হ্যাঁ তাহলে এই যে ট্যাজিড 250 মিলিগ্রাম পার 5 ml 2.5 ml, এই যে বাচ্চার ওজন 2.5 কেজি আমি 2.5 ml পার আইভি 12 ঘন্টা পর। ক্যাসিন একই রকম দিচ্ছে। ট্যাজিড মনে রাখবে বাচ্চার ওজন যত কেজি প্রতি ডোজে তত ml করে দিবে 250 মিলিগ্রাম পার 5 ml বাই 100, আর ক্যাসিন হচ্ছে 0.15 ml পার কেজি পার ডোজ হিসাব করে দিবেন। তাহলে আপনাদের ml এর হিসাবে যেহেতু আমি অর্ডারে ml টাই লিখতে হবে তাহলে ml এর হিসাবটাই মনে রাখাটা ইম্পর্টেন্ট। তাহলে এখানে এতটুকু মনে রাখেন ক্যাসিনের ক্ষেত্রে 0.15 ml পার কেজি পার ডোজ, আর ট্যাজিডের ক্ষেত্রে আমাদের হচ্ছে বাচ্চার ওজন যত কেজি প্রতি ডোজে তত ml করে পাবে। এই দুটো জিনিস মনে রাখলে আমাদের ট্যাজিড ক্যাসিন শেষ। তাহলে সিপ্রো একটু আমরা রিকল করি। সিপ্রোফ্লক্সাসিন সিপ্রোফ্লক্সাসিন কি হবে 5 ml পার কেজি পার ডোজ। পার ডোজ। ট্যাজিড বাচ্চার ওয়েট ওয়াইজ ডোজ হবে যে কয় কেজি হবে। এগুলো আমরা মানে বোঝার সুবিধার্থে বলতেছি। হ্যাঁ কিন্তু আপনাকে ওই যে ডোজটা মনে রাখতে হবে, এটা জাস্ট প্রেসক্রিপশনে যাতে আপনি লিখতে পারেন, কিন্তু আপনাকে ট্যাজিড মনে রাখতে হবে 100 মিলিগ্রাম পার কেজি পার ডে, আর ক্যাসিন হচ্ছে 15 মিলিগ্রাম পার কেজি পার ডে। এগুলো পরে দিয়ে দেবো, কিন্তু আপনাকে যেটা অবশ্যই মানে সহজ বুদ্ধিটা সেটা মাথায় রাখতে হবে। তাহলে আমাদের সিপ্রো গেল, ট্যাজিড গেল, ক্যাসিন গেল। আমরা এখন একটু সামনে যাই। খুব কঠিন লাগতেছে মানে ডোজ ক্যালকুলেশনটা? জি না, ইজি আছে। আচ্ছা সাফওয়ানা 2 years baby 12 কেজি ওজন came to you with diarrhea for multiple episodes for gastritis. E. coli has been isolated from his examination. তাহলে তার ডায়াগনোসিসটা কি হতে পারে? অ্যাকুইট গ্যাস্ট্রাইটিস বা অ্যাকুইট ওয়াটারি ডায়রিয়া হলো তার ইকোলাই হলো পজিটিভ অর্গানিজম। এখন যদি তাকে অ্যান্টিবায়োটিক দিতে চান সেক্ষেত্রে সিপ্রোফ্লক্সাসিন ফর ইকোলাই কভারেজ আর মেট্রোনিডাজলটা দেওয়া হবে ফর অ্যানারোবিক কভারেজ। হ্যাঁ এটা তো জানেন অ্যাকুইট গ্যাস্ট্রাইটিসের মধ্যে সিপ্রো মেট্রো এটা হচ্ছে পেডিয়াট্রিক ওয়ান গ্যাস্ট্রাইটিস মানে যেখানে বেশি বাচ্চাদের ডায়রিয়া হয় ওখানে খুব জনপ্রিয় দুটো ড্রাগ সিপ্রো আর মেট্রো, সিপ্রোফ্লক্সাসিন মেট্রোনিডাজল। এখন আপনি সিপ্রো ডোজ জানেন, এখন আমরা শিখব মেট্রোনিডাজলের ডোজটা। আইভি ডোজটা আর ওরাল ডোজটা পরে জানবো, আগে আইভি ডোজটা দেখি। তো ডোজ অফ সিপ্রোফ্লক্সাসিন এটা আমরা জানি যেহেতু 12 কেজি, তাহলে 12 কেজি হলে কতটুকু পাবে? আচ্ছা এখানে মজার একটা বিষয় আছে, এটা আমরা একটু শিখে রাখি। সিপ্রোফ্লক্সাসিনের ডোজ হচ্ছে 20 মিলিগ্রাম পার কেজি পার ডে ইনটু টু বেডেড ডোজ অথবা 10 মিলিগ্রাম পার কেজি পার ডোজ, এটা তো আমরা জানি। তাহলে সাফওয়ানার ওজন হচ্ছে 12 কেজি, তাহলে সাফওয়ানার ডোজ কতটুকু পাবে? 240 মিলিগ্রাম ডেইলি। সাফওয়ানার ডোজ হবে 240 মিলিগ্রাম, অথবা প্রতি বেলায় পাবে 120 মিলিগ্রাম পার ডোজ। এখন আপনি তাকে সিরাপ ফর্মে দিতে চাচ্ছেন, নট আইভি ফর্ম। তাহলে সিরাপের সিপ্রোফ্লক্সাসিনের 1 টিএসএফ মানে 1 চামচ, 1 চামচের মধ্যে সবসময় থাকে 5 ml। আপনারা সিরাপের এই জিনিসটা মনে রাখবেন, বাংলাদেশের যত ফর্মুলা সিরাপ আছে সবগুলো সিরাপের যে প্রতি টিএসএফ বলা হয় এই 1 টিএসএফ ইকুয়াল টু 5 ml সলিউশন। এটা মনে রাখবেন যে সিপ্রোফ্লক্সাসিন 1 টিএসএফ মানে এখানে 5 ml আছে, অ্যাজিথ্রোমাইসিন 1 টিএসএফ মানে 5 ml। এখন কোনটার 5 ml এর মধ্যে কত মিলিগ্রাম থাকে এটা একটু ডিফারেন্ট আছে। ম্যাক্সিমাম সিরাপের 5 মানে 1 চামচের মধ্যে 120 মিলিগ্রাম থাকে, কিন্তু কিছু কিছু ব্যতিক্রম আছে, যেমন সিপ্রোফ্লক্সাসিন এটা 1 চামচের মধ্যে থাকতেছে 250 মিলিগ্রাম। তাহলে দেখেন 250 মিলিগ্রাম আর 240 মিলিগ্রাম এটা কাছাকাছি, সমস্যা নেই। এখন ধরেন সাফওয়ানার ওজন হচ্ছে 12 কেজি, সাফওয়ানাকে আপনি সিপ্রোফ্লক্সাসিন দিবেন, সে আপনার কাছে অ্যাকুইট গ্যাস্ট্রাইটিস নিয়ে আসছে। একটা বিষয় মনে রাখবেন, বাচ্চার মায়ে অনেক সময় আসে বলবে যে আমার বাচ্চা পায়খানা করতেছে সবুজ সবুজ, হ্যাঁ
অথবা বলবে যে তার পায়খানার সাথে কেমন কেমন মানে আমাশয় হচ্ছে। এক একজন এক এক রকম কমপ্লেন নিয়ে আসি বলবে, মানে অ্যাবনরমাল ভাবে বলবে আর কি। তারা তাদের মতো করে বলবে যে তার পায়খানার সাথে, কেউ বলবে যে গ্রাম অঞ্চলের মধ্যে যে পায়খানার সাথে বিকার যাচ্ছে, কেউ বলবে আম যাচ্ছে, কেউ বলবে যে তার মানে পিচ্ছিল কিছু যাচ্ছে, কেউ বলবে যে সবুজ সবুজ কালার চেঞ্জ হয়ে গেছে। এক একজন এক একটা বলবে। এগুলো ম্যাক্সিমাম হচ্ছে ডিসেন্ট্রি। হ্যাঁ, ডায়াগনোসিস। তো এটার মধ্যে যদি সিপ্রোফ্লোক্সাসিন আর মেট্রোনিডাজলের কম্বিনেশন দেওয়া হয়, এক্সিলেন্ট রেজাল্ট পাওয়া যায়। 1 থেকে 2 দিনে বাচ্চা ভালো হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা যদি যখন দিবেন তখন তাদেরকে মানে এইসব কেসগুলো যদি আসে, মানে পায়খানার অ্যাবনরমাল কন্ডিশনে যে কেসগুলো, সেক্ষেত্রে ড্রাগ অফ চয়েস ডিসেন্ট্রি সাসপেক্ট করে, কারণ ওই মুহূর্তে স্কুল আরি করা বা ই করা এগুলো সম্ভব হয় না। তো সেখানে পজিটিভ অর্গানিজম ইকোলাই কাভারেজ দিয়ে সাথে অ্যানারোবিক যাতে ফ্লেয়ার অফ না করে, সাথে একটা মেট্রোনিডাজল দেওয়া হয়। তো সিপ্রো আর মেট্রো আপনি সেখানে তাকে দিলেন। এখন আপনি তাকে দিচ্ছেন ওরাল ফর্মে দিবেন, ওরাল। এখন সাপোনা বাবুদের বয়স হচ্ছে 12 কেজি, আপনি তাকে দিচ্ছেন 12 কেজিতে সে পাবে 20 মিলিগ্রাম পার ডে। সিপ্রোর ডোজ হচ্ছে প্রতিদিন 20 মিলিগ্রাম পার কেজি। তাহলে 12 কেজিতে সে পাবে 12 ইন্টু 20 যদি আমরা হিসাব করি, তাহলে 240 মিলিগ্রাম সে পাবে। এখন 240 মিলিগ্রাম পাবে একদিনে। একদিনে যদি 240 মিলিগ্রাম পায়, তাহলে প্রতি বেলায় কতটুকু পাবে? 240 এর অর্ধেক 120। এখন আমরা আসি বাংলাদেশে যে সিপ্রোফ্লোক্সাসিনের সিরাপ গুলো পাওয়া যায়, এটা এক চামচের মধ্যে থাকে 250 মিলিগ্রাম। তার মানে সাফওয়ানা সারাদিনে পাবে 240 মিলিগ্রাম, আর সিপ্রোর এক চামচেই থাকে 250 মিলিগ্রাম। মানে সিপ্রোর এক চামচই সাফওয়ানা সারাদিনের জন্য যথেষ্ট। এতটুকু কথা বুঝতে পারছেন? তাহলে কি ভাই ইনজেক্টেড ফর্মে না দিয়ে সিরাপ ফর্মে দিলে হয়? হ্যাঁ, আমরা সিরাপ ফর্মে ইনজেক্টেবল ডোজ আলোচনা করছি, আমরা সিরাপের আলোচনা করছি। তাহলে সাফওয়ানা সারাদিনে পাবে 250 মিলিগ্রাম, 240 মিলিগ্রাম। এখন সিরাপের এক চামচের মধ্যে আছে 250 মিলিগ্রাম। তাহলে এক চামচ যদি 250 মিলিগ্রাম থাকে, সাফওয়ানা কি সারাদিন এক চামচ হতো তাহলে চলবে? তাহলে এক চামচ যদি 250 মিলিগ্রাম থাকে, তাহলে সাফওয়ানাকে আপনি প্রতি বেলায় কত চামচ করে দিবেন? এক চামচ না আরো বেশি দিবেন? কতটুকু দিবেন? হাফ চামচ করে প্রতি বেলায়। হ্যাঁ, হাফ চামচ করে প্রতি বেলায় দিলে তার দৈনিক যে রেকোয়ার্ড ডোজটা আছে এটা হয়ে যাবে। তাহলে এখানে খুব সহজে মনে রাখেন, সাফওয়ানার ওজন 12 কেজি, তাহলে 12 কেজি হলে হাফ চামচ। তো সাধারণত 10 কেজি বাচ্চার জন্য প্রতি বেলায় হাফ চামচ করে হিসাব করা হয়। তাহলে 12 কেজিতে যদি হাফ চামচ পায়, তাহলে 10 কেজিতে হাফ চামচ করলে এটা একটু বেশি হয়ে যাচ্ছে না? আপনাদের একটা প্রশ্নটা একটু আবার বুঝেন। মানে 12 কেজির জন্য পাবে সে কতটুকু? 240 মিলিগ্রাম। তাহলে 10 কেজির জন্য সারাদিনে কতটুকু পাবে? সাফওয়ানার ওজন 10 কেজি হতো, 200 মিলিগ্রাম পার ডে। তাহলে সারাদিনে সাফওয়ানা 200 মিলিগ্রাম পেত। তো সারাদিনে যদি 200 মিলিগ্রাম পেত, তাহলে 200 মিলিগ্রামে এক চামচ সমান কত এমএল? 5 ml। 1 TSF সমান 5 ml। এটা আপনারা একটু বুঝে নেন। 1 TSF সমান 5 ml। আমরা সামনে যাই। এটা মেট্রোনিডাজলের ডোজ। এটা একটু বুঝে নিতে হবে, নাহলে সিপ্রো আপনারা দিতে পারবেন না। আপনি 10 কেজি বাচ্চা শিখলেন, যদি 8 কেজি বাচ্চা না শিখেন তাহলে ঝামেলা না? তাহলে এখানে একটু দেখেন, 1 TSF সমান 5 ml। 5 ml সমান কতটুকু? 250। তাহলে 5 ml সমান যদি 250 হয়, 1 ml সমান কতটুকু হবে? 50। 1 ml সমান হবে 50 মিলিগ্রাম। তাহলে এখন আসেন, একটা বাচ্চার ওজন হচ্ছে 10 কেজি। এখন বাচ্চার ওজন যদি 10 কেজি হয়ে থাকে, তাহলে 10 কেজিতে সে কতটুকু পাবে সারাদিনে? 10 20 200 মিলিগ্রাম পাবে। তাহলে সারাদিনে যদি 200 মিলিগ্রাম পায়, মানে 4 ml পাবে। প্রতি বেলায় তাকে 2 ml করে দিলেই চলবে। মানে হাফ চামচ থেকে একটু কম, 2 ml। যদি আপনি ড্রপে করে দেন তাহলে 2 ml করে দিলেই হবে। এখন যদি আধা চামচ করেও দেন কোনো সমস্যা নাই। তাহলে এতটুকু মনে রাখেন, 10 কেজিতে সারাদিনে পাবে 10 কেজি। যদি বাচ্চার ওজন 10 কেজি হয়, তাহলে সিপ্রোফ্লোক্সাসিন সারাদিনে পাবে 1 চামচ। এখন বাচ্চার ওজন যদি 8 কেজি হয়, তাহলে কতটুকু পাবে? 10 কেজিতে যদি 5 ml পায়, 8 কেজিতে কত ml পাবে? 4 ml। 4 ml পাবে। 8 কেজিতে যদি 4 ml পায়, 6 কেজিতে কত ml পাবে? মানে বোঝার সুবিধার্থে 6 কেজিতে 3 ml 3 পাবে। ml। 3 ml যদি সারাদিনে পায়, প্রতি বেলায় কতটুকু পাবে? 1.5। তাহলে মানে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? আমরা 12 হিসাব করলাম না, আমরা 10 হিসাব করছি। এখন 10 হিসাব করে 10 কেজিতে 5 ml করলে তো এখানে কিছু ডোজ বেশি চলে আসছে। আমাদের হিসাব হচ্ছে 10 20 200, 5 ml সমান তো 250। এখন বাচ্চাদেরকে খাওয়ানোর সময় তো সব কি খাওয়ানো যায়? কিছু বাইরে পড়ে যায়, কিছু এদিক পড়ে যায়। তো শেষ পর্যন্ত দেখা যায় আলটিমেটলি যে ডোজটা দেখবেন সেটাই পড়তেছে। খুব বেশি একটা তার মধ্যে যাচ্ছে না। তাহলে এটা মনে রাখবেন, 10 কেজিতে 5 ml, 8 কেজিতে 4 ml, 6 কেজিতে 3 ml। এতটুকু মনে রাখবেন। এতটুকু মনে রাখলে সিপ্রো ডোজ আর কখনো ইয়া হবে না। তাহলে 10 কেজির উপরে যদি হয়, বাচ্চার ওজন যদি 15 কেজি হয়ে থাকে, তাহলে 15 কেজি যদি হয়ে থাকে, তাহলে প্রতি বেলায় 2/3 চামচ করে দিবেন। বাচ্চার ওজন 20 কেজি, তাহলে প্রতি বেলায় 1 চামচ করে দিবেন। যে সকালে 1 চামচ, রাত্রে 1 চামচ। হিসাবটা বুঝতে পারছেন? সিপ্রো অনেক বেশি আবার করে একটু হয়। বলেন, আমার বুঝতে বাচ্চার সমস্যা ওজন যদি 10 কেজি হয়, তাহলে প্রতি বেলায় আপনি দিচ্ছেন আধা চামচ করে। এখন বাচ্চার ওজন যদি 20 কেজি হয়, তাহলে প্রতি বেলায় কতটুকু পাবে? হচ্ছে। চামচ। 1 চামচ করে পাবে। এখন বাচ্চার ওজন 20 কেজি না, বাচ্চার ওজন ধরেন 15 কেজি, তাহলে কতটুকু পাবে? দুইটার মাঝামাঝি। ওখানে 10 কেজি হলে দিবেন আপনি হাফ চামচ, 1 কেজি হওয়ার পরে 20 কেজি হলে দিচ্ছেন 1 চামচ। তাহলে 15 কেজি হলে কতটুকু দিবেন? 2/3 চামচ। 3.75। 3.5 ml আর কি। ওটা তো আর ইয়ে করতে পারবেন না। একটা কথা ছিল, সেটা হচ্ছে ওই যে 2/3 3/4 এটা আসলে এমএল আকারে। ওটা এমএল আকারে দিতে পারলে তো সবচেয়ে ভালো। কিন্তু যেহেতু এমএল আমাদের বাচ্চাদের এগুলোতে চামচ থাকে, অনেক বাচ্চা মায়ে এই বিষয়গুলো বুঝে না আর কি। সেজন্য আপনি ইয়েতে দিবেন। যেমন যদি আপনি এমএল আকারে দিতে চান, সেক্ষেত্রে তো সহজে বলে দিলাম যে 10 কেজিতে দিবেন 5 ml। দুই বেলাতে, তাহলে প্রতি বেলায় পাবে 2.5 ml, 2.5 ml, 2.5 ml। 10 কেজিতে যদি 5 ml হয়, তাহলে 15 কেজিতে হবে 7.5 ml। এবং 7.5 ml সারাদিনে পাবে, প্রতি বেলায় 7.5 এর অর্ধেক কত? 3.5 বা 4 ml করে দিলেন। বুঝতে পারছেন এটা? আপনারা একটা দুটো হিসাব করেন, একটা আপনারা হিসাব করেন, তাহলে এখন ক্লিয়ার হয়ে যাবে। ধরেন একটা বাচ্চা আপনার কাছে আসছে, বাচ্চার ওজন হচ্ছে 14 কেজি। এখন বাচ্চার ওজন যদি 14 কেজি হয়, আপনি তাকে সিপ্রো দিবেন। বাচ্চা মায়া বলতেছে যে তাকে মানে ডিজেন্টি লাইক যে ফিচারস গুলো আছে সবগুলো বললো। এখন আপনি তাকে সিপ্রো দিবেন 14 কেজি ওজন, তাহলে কতটুকু দিবেন? দেখি দেখেন, সিরাপ দিবেন 7 ml দিবেন। তো 7 ml তো সারাদিনে, তাহলে প্রতি বেলায় কতটুকু দিবেন? 3.5 ml। তাহলে 3.5 ml যদি আমরা চামচে হিসাব করি, তাহলে এক চামচে থাকে 5 ml। তাহলে 3.5 ml এক চামচের মোটামুটি মানে 3 ভাগের 2 ভাগের তো হয়, তাই না? ওই যে বলে যে চামচ থেকে এক চামচ থেকে একটু কম খাওয়াবেন। আবার অনেক লিখে দেয় যে 2/3 আছে বা 2/3 চামচ, মানে 2/3 তো সেখানে আপনি যদি এমএল লেখেন তাহলে সবচেয়ে ভালো হয় যে 3.5 ml। এখন আরেকটা ক্যালকুলেশন করেন, বাচ্চার ওজন ধরেন 16 কেজি। এখন বাচ্চা আসলো, তাকে আপনি সিপ্রো দিতে চাচ্ছেন, তাহলে প্রতি বেলায় কতটুকু দিবেন? সারাদিনে কতটুকু পাবেন?
4 ml করে পার ডোজ। হ্যাঁ 4 ml পাবে পার ডোজ সারাদিনে এটা নয়। এখানে একটা কথা বলে রাখি, এখানে একটু নরমাল কিন্তু 12 কেজিতে কিন্তু আমাদের 5 ml এর হিসাবটা 20 মিলিগ্রাম করে ধরলে, তো কিছু গাইডলাইন 20 টু 25 মিলিগ্রামও পার ডোজে দেওয়া আছে বলছে, সেজন্য আমাদের এটাতে তেমন একটা ঝামেলা হবে না। এবার 18 কেজি হলে 9 ml প্রতি বেলায় 4.5 ml। এখন 4.5 ml আর 5 ml এর মধ্যে কি খুব একটা ব্যবধান আছে? নাই। তো এক চামচ দিয়ে দিলে কোনো একটা সমস্যা হবে না। এক্সট্রা ডোজে কি কোনো প্রবলেম হতে পারে, সাইড না না, ইফেক্ট? একটা এক্সট্রা ডোজের মধ্যে খুব একটা সাইড ইফেক্ট হবে না, একবারই এক্সট্রা। যেটা আছে মানে আমাদের যে টক্সিক ডোজটা আছে, টক্সিক ডোজে যাইতে হলে তো মোটামুটি ওটা থেকে 4-5 গুণ বেশি দিতে হবে, বুঝছেন? কিন্তু আমাদের তো ততটুকু যাচ্ছে না, এখানে হালকা একটু হয়তো বাড়বে, হয়তো 0.5 ml বাড়তেছে, যেটা টক্সিক ডোজে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। ডোজটা মনে হয় আপনার ওই 20 থেকে 30 এরকম একটা রেঞ্জে থাকে। হ্যাঁ। 20 টু 30। আমরা 20 তো হিসাবে সুবিধার্থে করে থাকি আর কি, রেঞ্জ জি। কোন কোনো গাইডলাইন 20 টু 30 কথা বলেছে। তাহলে সিপ্টোটা ক্লিয়ার, মানে আপনি যদি ওপিডি তে লিখেন সিরাপ ফর্মে জাস্ট এতটুকু মনে রাখেন 10 থেকে 12 কেজির মধ্যে এক চামচ, এরপরটা আপনি ওই হিসাব করে দিবেন। এবার আমরা মেট্রোনিডাজলটা আলোচনা করি। মেট্রোনিডাজল সিরাপ 7.5 মিলিগ্রাম পার কেজি পার ডোজ। মেট্রোনিডাজল তো তিনবার দেওয়া হয়, এটা বাজারে ফিল্মেট এমডিস বিভিন্ন নামে পাওয়া যায়। তাহলে এক চামচে থাকে 200 মিলিগ্রাম। তাহলে এক চামচে যদি 200 মিলিগ্রাম থাকে, তাহলে এক চামচ সমান 5 ml। 1 ml কতটুকু থাকে দেখেন, 5 ml সমান যদি 200 মিলিগ্রাম হয়, সিরাপের কথা বলতেছে, তাহলে 1 ml সমান 20 40 40। 40 এই কয়েকটা সিরাপ যেগুলো এটিপিক্যাল ফিচারস আর কি, মানে আমরা জানি সিরাপে প্রতি চামচে 120 মিলিগ্রাম থাকে, কিন্তু এক্সেপশনাল কয়েকটা আছে, একটা হলো সিপ্রো আর একটা হলো মেট্রো। সিপ্রোর এক চামচে থাকে 250 আর মেট্রোর এক চামচে থাকে কতটুকু? মেট্রোর এক চামচে থাকে মোটামুটি 200। তাহলে 1 টিএসএফ সমান 1 ml সমান 40 মিলিগ্রাম। তাহলে সাফওয়ানার ওজন ছিল 12 কেজি, তাহলে সাফওয়ানা কতটুকু পাবে? এই যে এই হিসাবটা দেখেন 7.5 মিলিগ্রাম পার কেজি পার ডোজ, তাহলে সাফওয়ানা প্রতি ডোজে পাবে 90 মিলিগ্রাম। এবার আসেন 1 টিএসএফ সমান 200 মিলিগ্রাম, হাফ টিএসএফ সমান 100 মিলিগ্রাম। এক চামচে থাকে 200 মিলিগ্রাম, তাহলে আধা চামচে কতটুকু থাকে? এটা জাস্ট বুঝেন, আপনারা উত্তর দিবেন, তাহলে বুঝাটা সহজ হয়ে যাবে। এই যে মেট্রিল আমরা সিরাপতে লিখি, সিরাপ ফিলমেটের এক চামচে থাকে 200 মিলিগ্রাম, তাহলে ফিলমেটের এক চামচে যদি 200 মিলিগ্রাম থাকে, ফিলমেটের আধা চামচে কতটুকু থাকবে? 100 মিলিগ্রাম 100 মিলিগ্রাম থাকবে। তাহলে সাফওয়ানার ওজনটা হচ্ছে 12 কেজি, সাফওয়ানা পাবেন মানে আমাদের যে হিসাবটা আছে র্যান্ডের হিসাব করে সাফওয়ানা পাবে 90 মিলিগ্রাম। কতটুকু পাবে? 90 মিলিগ্রাম। তাহলে 90 আর 100 একটা আরেকটা খুবই কাছাকাছি, মানে খুব একটা ব্যবধান নাই। তাহলে আমি যদি তাকে 90 কে 100 ধরি, সাফওয়ানাকে যদি আমি প্রতি বেলায় আধা চামচ করে দেই, তাহলে আমার হিসাব ক্লিয়ার যে আমি তাকে আধা চামচ করে দিন 3 বার। 12 কেজি হয়েছে তো আধা চামচ করে দিন 3 বার। অথবা যদি আমি একটু কম দেই সেক্ষেত্রেও সমস্যা নাই, যে 1 ml সমান 40 মিলিগ্রাম, আমি তাকে 2 ml বা 2.2 ml দিলাম, এনাফ। তাহলে এখানে আমরা যেটা পেলাম, মেট্রোনিডাজলের ক্ষেত্রে যদি বাচ্চার ওজন 12 কেজি হয়, তাহলে আমরা তাকে প্রতি বেলায় আধা চামচ করে দেব। এবার আসেন বাচ্চার ওজন যদি 6 কেজি হয়, বাচ্চার ওজন 12 কেজি হলে প্রতি বেলায় আধা চামচ মানে কি 2.5 ml। এখন বাচ্চার ওজন 6 কেজি, 1.25 1.25 ml, তাই না? এখন এবার আসেন 1.25 ml বাচ্চার মাই কিভাবে খাওয়াবে? তখন তো বাচ্চা 6 কেজি মানে বাচ্চার ওজন বয়স তখন 2 মাস, তখন তো তাকে ড্রপার করে খাওয়াবে, ঠিক না? তখন আপনাকে বলবে স্যার আমি তো 1.25 ml বুঝি না, কত ফোঁটা খাওয়াবো আমাকে বলে দেন। তখন কি করবেন বলেন? তখন আসলে আপনার এটা হবে থেকে ওই কোনটা পড়াই তো 1 ml হয়। হ্যাঁ, তাহলে 15 ফোঁটায় 1 ml, কিন্তু আমরা হিসাবে সুবিধাতে সবসময় বলবো যে 16 ফোঁটায় 1 ml। হ্যাঁ ওকে। কেন বলবো? তাহলে আমরা যে প্রতি 0.25 এর জন্য আমরা 4 ফোঁটা করে পাবো, তাই না? নাহলে তো হিসাব একটু গরমিল হয়ে যাবে। আর যদি আমরা হিসাব করি আর কি 1 ml তো 15 ফোঁটা, এটা ঠিক আছে, হিসাবে সুবিধাতে আমরা ধরবো 16 ফোঁটা। তো 16 ফোঁটা যদি 1 ml ধরি, তাহলে মানে 0.5 ml 8 ফোঁটা, 0.25 ml 4 ফোঁটা, ঠিক না? মানে এক ফোঁটা আমরা রিক্সা দিয়ে খুব একটা অসুবিধা হবে না। তাহলে এবার বলেন, আমরা আবার একটু আলোচনা করি, আমাদের এই দুটা আপনাদের পেডিয়াট্রিক যদি কেউ ওপিডি করেন, এই দুটা ড্রাগস রেগুলার লিখতে পারে, সিপ্রো মেট্রো এগুলো লিখতে লিখতে দেখবেন যে মানে ইয়া হয়ে যাবেন, বিরক্ত হয়ে যাবেন। তাহলে সিপ্রোর ক্ষেত্রে আমরা আলোচনা করছি 12 কেজি, 10 কেজি হলে 5 ml, 10 কেজি 5 ml, 20 কেজি হলে মানে প্রতি বেলাতে 5 ml। আচ্ছা গেল এটা। এবার আসি ফিলমেটের আলোচনাতে। তাহলে ফিলমেটের এখানে আমরা বললাম যদি বাচ্চার ওজন যদি 12 কেজি হয়, তাহলে প্রতি বেলায় তাকে দেবো আমরা আধা চামচ অথবা 2.5 ml, এটা আপনারা লিখে রাখবেন। এখন বাচ্চার ওজন যদি 6 কেজি হয়, তাহলে সে কতটুকু পাবে? 1.25 ml। 1.25 ml মানে কতটুকু? 20 20 ফোঁটা। ফোঁটা। তাহলে আপনি লিখে দিবেন যে সিরাপ মেট্রিক 20 ফোঁটা করে দৈনিক 3 বার খাওয়াবেন। এবার আমরা আরেকটু সহজ একটা ক্যালকুলেশনে চলে আসি, যদি এরকম কাউকে যদি আমাদের যদি 4 কেজির বাচ্চাকে যদি আমরা দিতে হয়, তখন কতটুকু দেব? তাহলে 6 কেজিতে যদি 20 ফোঁটা হয়, এবার 1 কেজি হিসাবে চলে আসেন, 20 ভাগ 6, 1 কেজিতে হচ্ছে 3 ফোঁটা, 1 কেজিতে 3.3 ড্রপ করতেছে আর কি। আপনি 4 ফোঁটা করে হিসাব করেন, 1 কেজির বাচ্চা তো আপনার কাছে ট্রিটমেন্টের জন্য আসবে না। তাহলে 6 কেজিতে যদি সে 20 ফোঁটা পেয়ে থাকে, এখন যদি 4 কেজির বাচ্চা হয়, তাহলে 4 কেজির বাচ্চা কতটুকু পাবে? 3.3 into 4, 13 ফোঁটা বা 14 ফোঁটা করে পাচ্ছে। বুঝতে পারছেন এটা? ফিলমেটের বলেন কি? আচ্ছা আবার বলতেছি, ধরেন ফিলমেট 12 কেজির বাচ্চা, সে পেলো আধা চামচ করে। এবার যদি 20 কেজির বাচ্চা হয়, তাহলে সে কতটুকু পাবে? একটা মোটামুটি 1 চামচ দিলে চলবে, অসুবিধা নাই। আচ্ছা এখন যদি 12 কেজির বাচ্চা যদি কতটুকু পায়? 12 কেজির বাচ্চা যদি আধা চামচ পায়, আমরা বলছি 6 কেজির বাচ্চা কতটুকু পাবে? বললাম যে 6 কেজির বাচ্চা আধা চামচ থেকে কম পাবে, 1.25 ml বা 1.5 ml যেটা তাকে চলবে, আধা চামচ থেকে কম। এখন যদি 4 কেজির বাচ্চা হয়, তখন তাকে 1 ml দিলেই হয়ে যাবে, জাস্ট এতটুকু। মানে আপনি জাস্ট ইয়ে করবেন যাতে খুব ওভারডোজ না হয়। ওভারডোজটা কতটুকু? আমাদের যে ডোজটা আছে, নরমাল যে ডোজটা আছে, ওটা থেকে মিনিমাম যদি 5 গুণ বেশি হয়ে যায়, তখন সেটা ওভারডোজ। এখন আসেন একটা 4 কেজির বাচ্চা অথবা 5 কেজির বাচ্চা মানে তাকে ফিলমেট দিল এবং বললো যে তাকে আধা চামচ করে খাওয়া, তাহলে এটা ওভারডোজ হয়ে যাচ্ছে না? কারণ 12 কেজিতে পাবে আধা চামচ, সেক্ষেত্রে যদি 5 কেজির বাচ্চাকে আধা চামচ দেয়, তখন সেটা কি হবে? ওভারডোজ হবে। তাহলে ওভারডোজ হলে কি হবে? ওভারডোজ হলে আমাদের যে অ্যানারোবিক যে অর্গানিজম গুলো আছে, আমরা যে এই ডোজটা যদি দেই, তাহলে অ্যানারোবিক অর্গানিজম গুলো আমাদের ক্ষতি করতে পারবে না। মানে এটা অ্যানারোবিক অর্গানিজম গুলো তো নরমাল ফ্লোরা হিসেবে পরিচিত থাকে। তো আমরা যখন একটা মেইনটেইনিং একটা ডোজ দেব, তখন এগুলো কাজ করবে, অ্যানারোবিক অর্গানিজমের কোনো ক্ষতি করবে না, মানে আমাদের কোনো ক্ষতি করবে না, এবং ওই পরিমাণ অ্যানারোবিক অর্গানিজমকে ধ্বংস করবে না, যেটা ধ্বংস করলে আমাদের পরবর্তীতে আরো ক্ষতি হয়ে যায়। এটা একটা সাস্টেইন, মানে একটা বডিকে একটা সাস্টেইন কন্ডিশনে রাখবে, যেটা অ্যানারোবিক অর্গানিজমের বংশকে নির্বংশ করে দেবে না, আবার সেটা যাতে আমাদের ক্ষতি করতে না পারে সেটা করবে না। এবার যদি মেট্রোনিডাজল খুব হাই ডোজে দিয়ে দেওয়া হয়, তখন এটা সবগুলো অ্যানারোবিক অর্গানিজম যেগুলো আমাদের বডিতে নরমাল ফ্লোরা হিসেবে থাকে, এবং কিছু আছে ভিটামিন বি12 সিনথেসিসে হেল্প করে, কিছু ভিটামিন কি সিনথেসিসে হেল্প করে, তখন এগুলো সবগুলোকে ধ্বংস করে দেবে।
তাহলে সেক্ষেত্রে আমাদের ডোজটা একটু মেনটেন করতে হবে। তাহলে ডোজটা মেনটেন করার জন্য আমাদের কি হবে, একটু কম হলে ক্ষতি নেই, কিন্তু যদি খুব বেশি হয়ে যায় তাহলে ক্ষতি হবে। তাহলে 12 কেজিতে যদি আমরা আধা চামচ করে দেই তাহলে 3 বেলা 15 কেজিতেও আমরা আধা চামচ দিতে পারবো, কোনো সমস্যা নাই। 20 কেজিতেও যদি আপনি আধা চামচ করে দেন কোনো সমস্যা নাই, কারণ এগুলোর কাজ তো হচ্ছে আমরা অ্যানারোবিক ইনফেকশনটাকে আমরা প্রিভেন্ট করার জন্য। কিন্তু যদি আমি একবার বেশি দিয়ে দিই সেক্ষেত্রে আমার জন্য ক্ষতি। তাহলে ফিলমেটের ডোজ 12 কেজির জন্য আধা চামচ, 20 কেজির জন্য 1 চামচ। হ্যাঁ, আর যদি আমরা 6 কেজিতে দিই তাহলে আমরা 20 ফোঁটা করে দেবো। 8 কেজিতে যদি হয় তাহলে আমরা কতটুকু দেবো? 8 কেজি। 12 কেজিতে যদি আমরা আধা চামচ দিই 2.5 ml দিই, তাহলে 2.5 ml যদি 12 কেজিতে দিই তাহলে আমরা 8 কেজিতে, বাচ্চার ওজন 8 কেজি, তাকে আমরা কতটুকু দেবো? তাকে আমরা 2 ml দিলে চলবে, ঠিক না? ভাইয়া ওই পেডিয়াট্রিক্স ড্রপের হিসাবটা একটু যদি আবার বলতেন। পেডিয়াট্রিক ড্রপে হচ্ছে মানে 1 ml এর মধ্যে 15 ড্রপ থাকে, 15 ফোঁটা থাকে। যে কোনো ওষুধের 1 ml এর মধ্যে 15 ফোঁটা থাকে। ভাই অনেক জায়গায় তো দেখি আপনার 1 ml সমান 20 ফোঁটা। 20 ফোঁটা তো দেখি নাই, কিন্তু 1 ml সমান 20 মিলিগ্রাম ড্রাগ কনসেন্ট্রেশন থাকতে পারে, 1 ml সমান 80 মিলিগ্রাম ড্রাগ কনসেন্ট্রেশন থাকতে পারে, কিন্তু 20 ফোঁটা আমি কোথাও দেখি নাই। 15 আর 16 মানে বেশি দিকে কথা হয় আর কি। ওটা যদি দেখেন মানে আমাদের বাংলাদেশে যে প্রোডাক্টগুলো আছে এগুলো 15 ফোঁটা হিসাব করে আর কি হিসাব করা হয়েছে। তাহলে ম্যাট্রিলের ওরাল ডোজ বুঝতে পারছেন কতটুকু দেবেন? এতটুকু মনে রাখেন, 12 কেজি হলে আধা চামচ, আর বাকিটা আপনি আপনার অনুমান করেন যে 16 কেজি হলে আমি কতটুকু দিতে পারি। 16 কেজি হলে 2.3 টিএসএফ, মানে 1 চামচের 3 ভাগে 2 ভাগ দিলেন। 20 কেজি হলে 1 চামচ দিয়ে দিবেন, অসুবিধা নেই। পেডিয়াট্রিক্স ড্রপের ইয়াটা যদি আবার একটু বলতেন। পেডিয়াট্রিক ছোট ড্রপের ফোঁটায় কত ইয়াতে মানে কতটুকু ওজনে কতটুকু করে দিলে হয়? মানে পেডিয়াট্রিক আপনি কোনটার কথা জিজ্ঞেস করতেছেন একটু ক্লিয়ারলি বলেন। মানে হচ্ছে হলো মানে আপনার ওয়েটটা যদি কম হয় আর কি, সেক্ষেত্রে মানে কত হ্যাঁ, ফোঁটা ওয়েটটা যদি কম হয়, যেমন আমরা একটু থাকে? আগে হিসাব করলাম, যদি আপনি ফিলমেট দেন তাহলে এটা আপনি লিখে রাখেন। ফিলমেট যদি আপনি 6 কেজি দেন তাহলে 6 কেজি বাচ্চাকে আপনি দিবেন 20 ফোঁটা। 6 কেজি বাচ্চাকে যদি আপনি 20 ফোঁটা দেন তাহলে প্রতি কেজিতে কতটুকু করতেছেন? 3.3 ফোঁটা। 1 কেজি বাচ্চার জন্য। তাহলে ফিলমেট 1 কেজি বাচ্চার জন্য কোনো ইন্ডিকেশন হয় না, 2 কেজি বাচ্চাতেও লাগে না। এখন ধরেন আপনি দিলেন 7 কেজি, প্রতি কেজিতে 3.3 ড্রপ। এখন যদি 7 কেজি বাচ্চাকে আপনি দিতে চান তাহলে 21 ফোঁটা দিবেন। 8 কেজি বাচ্চাকে আপনি দিতে চাচ্ছেন 24 ফোঁটা দিবেন। 3.3 দ্বারা 8 কে গুণ দিবেন আর কি। জাস্ট এতটুকু লিখে রাখেন। থ্যাংক ইউ। এটা বুঝতে পারছেন? তাহলে ফিলমেট যদি আপনি তাকে ফোঁটা ফোঁটা হিসেবে খাওয়াতে চান আর কি, যেমন 4 কেজি বাচ্চাকে আপনি দিলেন, বয়স 4 মাস হয়ে গেছে কিন্তু ওজন 4 কেজি, ম্যানোরিস্ট বাচ্চা, এখন তাকে আপনি ফিলমেট দিচ্ছেন, আপনার প্রশ্ন ঠিক আছে, তখন তো তাকে আর মানে 1 চামচ আধা চামচ এটা খাওয়ানো যাবে না, তখন 4 কেজি বাচ্চাকে কতটুকু দিবেন? তাহলে 3.3 দ্বারা একটু গুণ দিয়ে দেবেন, হয়ে যাবে। আমরা এটা হিসাবে সুবিধাটা একটু বের করে নিলাম আর কি। তাহলে 4 কেজি বাচ্চাকে আসতেছে কত? 13 থেকে 14 ফোঁটা করে আসতেছে। তাহলে ফিলমেটের এটা বুঝছেন? আমরা যে এটাতে যাবো ওইটাতে আপনি জিজ্ঞেস করেন এটাতে কত ড্রপ দেবো, ওটাতে কত ড্রপ দেবো। তাহলে মেট্রো এটা তো ক্লিয়ার? জি কি ভাইয়া জি। সিপ্রোমেট্রো কত মাস বয়স থেকে খাওয়ানো যাবে? মেট্রো তো খাওয়ানো যাবে, অ্যানারোবিক অর্গানিজম। সিপ্রো ম্যাক্সিমাম গাইডলাইনে 2 বছরের পরে খাওয়াতে বলছে, কিন্তু এখন যদি কারো খুব সিভিয়ারলি ইন্ডিকেটেড হয়ে থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে যেমন ডিসেন্ট্রি ইকোলাই যারা হয়েছে তখন এটাতে ইলেক্ট্রোমাইসিনের কথাই বলা হয়, কিন্তু এখন আমাদের বাংলাদেশের প্র্যাকটিসের মধ্যে সেক্ষেত্রে সিপ্রোটাই দেওয়া হচ্ছে আর কি। তো সেক্ষেত্রে আমাদের মোটামুটি এমনি গাইডলাইন 2 বছরের পরে কথা বলে আর কি। এখন যদি 6 মাসের পরে কারো যদি হয়ে থাকে এখন এবং তার অন্য ওষুধে কাজ হচ্ছে না, সেক্ষেত্রে সিপ্রো তারা যদি শুরু করতে চায় করা যাবে। কারণ কি মানে এখানে যে গাইডলাইন গুলো বলছে দেওয়া যাবে না, তারা খুব একটা মানে ডাটা দিতে পারে না যে এখানে বাচ্চাদের খুব মেজর একটা অ্যাডভার্স ইফেক্ট হয়ে গেছে বা বাচ্চার বোন ডিফর্মিটি হয়ে গেছে, এরকম একটা ডাটা দিতে পারে না। তো সেই জন্য 6 মাস 8 মাস 6 মাসের পরে দেওয়াটাই মোটামুটি সেফ আর কি, 6 মাসের আগে না দেওয়াটাই ভালো। আর মেট্রো 6 মাসের আগেও দেওয়া যাবে? হ্যাঁ, মেট্রো দেওয়া যাবে। আর মেট্রোতে যে নশিয়া ভমিটিং হয় সেক্ষেত্রে কি একটা অ্যান্টিএমিটিক অ্যাড করতে হবে? অ্যান্টিমেটিকটা খেতে গেলে তো আবার ইয়া হবে, মেট্রোনিডাজল ইয়ার হবে। সিরাপ ফর্মের মধ্যে ওই নাউসিয়া ভমিটিং এর কোনো একটা ইয়া থাকে না, ওই যে ট্যাবলেট ফর্মের মধ্যে একটা মেটালিক টেস্ট থাকে আর কি। হ্যাঁ, thank you. এবার এখানে আরেকটু সহজ করে মেট্রোনিডাজলের ওরাল হিসাব আরেকটু সহজ মনে রাখার জন্য প্রতি 5 কেজির জন্য 1 ml সিরাপ দৈনিক 3 বেলা, 10 কেজির জন্য 2 ml দৈনিক 3 বেলা। এটা একটু মনে লিখে রাখেন। প্রতি কেজির জন্য যদি 1 ml হয়, আমরা একটু আগে 3.3 ড্রপ বলছি, এখানে আরো সহজ করে দিলাম যে 5 কেজির জন্য যদি আপনি 1 ml দেন তাহলে 1 ml সমান 15 ফোঁটা, প্রতি কেজির জন্য আপনি 3 ফোঁটা, তখন ওই যে 6 হিসাবে 3.3 কথা বলেছি। তাহলে এখান থেকে আপনি পুরো যে ভাইয়া জিজ্ঞেস করেছিলেন যে সহজে মনে রাখার জন্য 5 কেজির জন্য যদি 1 ml হয় তাহলে 1 কেজির জন্য 3 ফোঁটা করে এটা লিখে রাখেন, কাগজে লিখে রাখেন। 10 কেজির জন্য 2 ml করে দৈনিক 3 বেলা। বাচ্চা মা যদি জিজ্ঞেস করে কতটুকু দেবো, 2 ml করে দেন। এবার মেট্রোনিডাজলের আইভি ডোজটাতে আসি। মেট্রো আইভি ডোজটা বলে আমরা আজকে শেষ করে দেব, অনেক রাত হয়ে যাচ্ছে। আইভি ডোজ ক্যালকুলেশন অফ মেট্রোনিডাজল, তাহলে এখানে দেখেন এটা খুবই সহজ। আইভি ডোজটা 7.5 মিলিগ্রাম পার কেজি পার ডোজ, সাপোনার কাছে 500 মিলিগ্রাম পার 100 ml। দেখেন সিপ্রো 100 ml এর মধ্যে কতটুকু ছিল? 200 200 মিলিগ্রাম। তাহলে মেট্রো 100 ml এর মধ্যে কতটুকু? 500 মিলিগ্রাম। এখন আপনারা হিসাবটা করেন যে রিকোয়ার্ড ডোজ কত? 90। একটু আপনারা একটু ক্যালকুলেট মানে একদিকে খাতা কলম অথবা ক্যালকুলেটর হিসাব করেন রিকোয়ার্ড ডোজ কত? সাপোনার প্রতি বেলাতে রিকোয়ার্ড ডোজ কতটুকু? 90 into 100 হ্যাঁ, তাহলে সাপোনার এটা হচ্ছে সাপোনার রিকোয়ার্ড ডোজ। তাহলে রিকোয়ার্ড ডোজটা এখানে বসান 90 মিলিগ্রাম, আর এখানে এমএল অফ বায়াল হচ্ছে 100 ml, এই 100 ml তাহলে বসান। এবার দুটো কি per dose হ্যাঁ ডিভাইড বাই ড্রাগ কনসেন্ট্রেশন, তাহলে 100 ml এর মধ্যে ড্রাগ কনসেন্ট্রেশন কতটুকু আছে? 500 মিলিগ্রাম। হ্যাঁ, তাহলে 500 মিলিগ্রাম হচ্ছে ড্রাগ কনসেন্ট্রেশন। এই ড্রাগ কনসেন্ট্রেশন এখানে বসলে আমাদের কত হচ্ছে? 18 ml। এত বুঝতে পারছেন? জি। এবার এটাকে খুব সহজে মনে রাখার জন্য সাপোনার ওজন কত? 12 কেজি, তাহলে 12 কেজিতে পাইছে 18, তাহলে 18 দিয়ে 12 দিয়ে বাদ দেন, 1 কেজিতে কত এটা চলে আসবে? 1.5 তাহলে এটা কনস্ট্যান্ট। মেট্রোনিডাজল যদি আপনি দেখেন ইনজেকশন ফিলমেট, তাহলে প্রতি কেজির জন্য হবে 1.5 ml পার কেজি। এবার আসেন 10 কেজির বাচ্চা, তাকে আপনি ফিলমেট দিতে চাচ্ছেন ইনজেক্টেবল ফর্মে, তাহলে তাকে কতটুকু দিতে বলেন? 15 ml 15 ml কত করে? Per dose। মানে এটা বলেন, দেখবেন কি বলেন? ইনজেকশন ইনজেকশন 500 mg per 100 ml ইনজেকশন। ইনজেকশন কি পাশে এমোডিস অথবা ফিলমেট প্রোমেট্রিক অথবা মেট্রো যেটা লিখেছেন। তাহলে এবার আমরা আসি ডায়রিয়ার যে বেসিক যেটা আছে, ডায়রিয়া যেটা ওয়ার্ডে ব্যবহার হয়। সিপ্রো 5 ml পার কেজি পার ডোজ, মেট্রো 1.5 ml পার কেজি পার ডোজ, সিপ্রো সিরাপ 10 কেজিতে 5 ml সারাদিনে মানে প্রতি বেলায় 2.5 ml করে আধা চামচ, আর মেট্রো প্রতি কেজিতে কতটুকু বলছি? 1 ml, প্রতি 5 কেজিতে 1 ml, প্রতি কেজিতে 3 ফোঁটা, আর সহজে বলছি 12 কেজি হলে আধা চামচ করে। তাহলে সিপ্রো মেট্রো গেল। প্যাজিড আর ক্যাসিন, প্যাজিড বাচ্চার ওজন যতটুকু তত ml, ক্যাসিন
0.15 ml পার কেজি। এই চারটা মাত্র আলোচনা করছি, এটা বুঝতে কি কোনো অসুবিধা হয়েছে? খুব বেশি আলোচনা করি না আমরা সিপ্রোমেট্রোটেজিক অ্যাসিড মানে আর্লি অনসেট অফ নিউরোটক্সিসিটি ডাইরেক্টলি গ্যাস্ট্রোএন্টারাইটিসের ড্রাগগুলো আলোচনা করছি। বুঝতে পারছেন এগুলো? জি ভাইয়া। আচ্ছা তাহলে আমরা হ্যালো ভাই, জি ট্রেন 1.5 ml পার কেজি পার ডোজ, সেক্ষেত্রে কি ড্রপে দিলে তো 25 ড্রপ করে দিব, তাই না, পার কেজিতে? ভাইয়া আমরা 1.5 ml পার কেজি পার ডোজ, এটা আইভি ডোজ ক্যালকুলেশন করেছি আইভি। আচ্ছা, ওকে। ওরাল ডোজে তো প্রতি কেজিতে পাবে 3 ফোঁটা, কম না 3 ফোঁটা। একটু খেয়াল রাখতে হবে, এই যে উপরে আইভি ডোজ হিসাব করছি না, এটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে আইভি ডোজে হচ্ছে এবার আরেকটা সিনারিও বলি, একটা বাচ্চা তার ওজন হচ্ছে 8 কেজি, এখন তাকে সিপ্রো মেট্রো দিবেন ইনজেক্টেবল ফর্মে, তাহলে সিপ্রো কতটুকু দিবেন, মেট্রো কতটুকু দিবেন, এটা বলেন, তাহলে বোঝা যাবে যে এটা আর কনফার্ম। কত 8 কেজি? 8 কেজি ওজন। সিপ্রো দেবো হচ্ছে গিয়ে 40 ml পিওর অনলি। আচ্ছা আর মেট্রো দেবো হচ্ছে গিয়ে 24 ওই 12 ml। মেট্রো 24 ফোঁটা করে। 12 ml TDS। ঠিক আছে। আচ্ছা গোল, এখন বাচ্চার ওজন আমরা 8 কেজি বললাম, তাকে সিরাপ দিতে চাচ্ছেন আপনি সিপ্রো মানে এই সিরাপ দিতে চাচ্ছেন, তাহলে কত? কোনটা থেকে ওইবার দত ভাই? হ্যাঁ সিপ্রো সিরাপ দিবেন, কতটুকু দিবেন? 8 কেজি বাচ্চাকে সিপ্রো সিরাপ 10 কেজিতে 5 ml দুই বেলা মানে দুই বেলা করে দেবো, তাহলে 8 কেজিতে 4 ml মানে প্রতি বেলায় 2 ml। ক্লিয়ার? 8 কেজি বাচ্চাকে আপনি সিপ্রো সিরাপ দিতে চাচ্ছেন, তাহলে কতটুকু দিবেন? 2 ml করে বেলায় 2 ml। ডোজ। প্রতি বেলায় 2 ml করে দৈনিক দুই বেলা। এখন 8 কেজি বাচ্চাকে আপনি মেট্রো দিতে চাচ্ছেন, তাহলে কতটুকু দিবেন? সহজে যদি আপনি দিতে চান 3 এটা 24 ফোঁটা, 24 ফোঁটা মানে 1.25 বা 1.3 ml, ইয়া 1.5 ml, যেহেতু 15 ফোঁটা সমান 1 ml, 24 ফোঁটাতে আরো 9 ফোঁটা যোগ হচ্ছে, তার মানে 1.5 ml করে দিতে পারবেন। যদি এমনি এমএল হিসেবে যদি দিতে যায় মানে চা চামচ হিসেবে যদি দিতে যায় তাহলে কি আপনার 2 টিএসপি দিলেই হবে? টিএসপি দিলে হবে? না 8 কেজিতে তো আপনার হাফ টিএসএফ পাবে না, 12 কেজিতে হাফ টিএসএফ। 8 কেজিতে আপনাকে এমএল হিসাবে দিতে হবে, মানে আধা চামচের থেকে কম পাবে তো, যদি আধা চামচ পেতো 12 কেজিতে পাবে আধা চামচ, এখন 8 24 কেজি। ফোঁটা দিয়ে দিলে হবে? হ্যাঁ 24 ফোঁটা। 25 ফোঁটা দিয়ে দিতে হবে। আপনি লিখে দিবেন যে আপনি 1.5 ml অথবা 2 ml, যে আপনি ডবল করে খাবেন, অথবা আপনি যদি এটা লিখে দেন তাহলে ওভারডোজ হচ্ছে না। আপনি যদি বলে দিতে পারেন যে আধা চামচ থেকে একটু কম খাওয়াবেন, তাহলেও হয়। ইজি রিমেম্বার, সিপ্রো মেট্রো আইভি ডোজ ইজি ওয়ে টু রিমেম্বার, সিপ্রো 5 ml পার কেজি পার ডোজ, মেট্রো 1.5 ml পার কেজি পার ডোজ। ওরাল ডোজ সিপ্রো প্রতি 10 কেজির জন্য আধা চামচ করে দিন দুই বেলা, তাহলে আধা চামচ করে দিন দুই বেলা মানে কি 5 ml, দিনে 5 ml পাবে, সকালে 5 ml মধ্যে তো থাকে 1 চামচ আর কি, তাহলে আধা চামচ করে দিন দুই বেলা। মেট্রো প্রতি 10 কেজির জন্য 2 ml করে দিনে 3 বার। এটা হচ্ছে মানে একটু ইজি করে দিলাম আর কি, প্রতি 10 কেজির জন্য মেট্রো হচ্ছে 2 ml, 10 কেজির জন্য 2 ml মানে 30 ফোঁটা। বুঝতে পারছেন? 10 কেজির জন্য 2 ml হলে 5 কেজির জন্য 1 ml। আজকে কি আর আলোচনা করবো? অনেক কাজ হয়ে গেছে, আজকে থাক না হলে। তাহলে আজকে থাকুক। আমাদের আর কি কি টপিক আছে একটু দেখি, আর আপনাদের যদি কোনো টপিক লাগে সেটা আপনারা জানাবেন। যেমন সেফটি একজনের পরে আছে অ্যাটেন্টিভ ফিভারে ব্যবহার হয় সেফটন, মেরোপেনেমের পরে আছে মোটামুটি মেরোপেনেম, এজিথ্রোমাইসিন, আরো কিছু বাকি আছে, ওটা আমরা কালকে অ্যাড করে নেব। সেটিক্সিম, সেটিউরেক্সিম, আরো কিছু বাকি আছে। আচ্ছা তাহলে ঠিক আছে, ইনশাআল্লাহ আজকে আমরা এখানে রাখি, আমরা পরে বাকি আলোচনা করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। জি আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন আপনারা? শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আমরা তাহলে আজকে আমাদের ক্লাস শুরু করতেছি এখানে।
বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। পেডিয়াট্রিক অ্যান্টিবায়োটিক্স এর কালকে আমরা প্রথম ক্লাস করেছিলাম। ওখানে আমরা কয়েকটা ড্রাগস এর কিভাবে ওরাল ডোজ এবং আইভি ডোজ নিয়ে আলোচনা করেছি। ক্লাস রেকর্ডেড করা আছে এবং দেওয়া আছে, কয়েকবার করে বলা হয়েছে প্রতিটা ড্রাগস এর ব্যাপারে, ওটা আপনারা একটু দেখে নেবেন। তো পেডিয়াট্রিক্স যে ড্রাগস গুলো সবচেয়ে বেশি ব্যবহার হয় কালকে আমরা আলোচনা করেছি। আজকে আবার একটু যদি আমরা রিকল করি, সেখানে আর্লি অনসেট অফ নিউনেটাল সেপসিস, সেখানে সেপ্টাজিডিম এবং এমিকেসিন ব্যবহ্যার হয়। নিউমোনিয়াতে সেপ্ট্রিয়াক্সন প্রোফ্লক্সাসিন ব্যবহার হয়। টাইফয়েডে সেপ্ট্রিয়াক্সন মোক্সাক্লাভ। আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের মধ্যে অ্যাজিথ্রোমাইসিন, সেফিউরেক্সিম। অ্যাকুট গ্যাস্ট্রোএন্টারাইটিসে সিপ্রোফ্লক্সাসিন, মেট্রোনিডাজল। এরপরে আদার্স ডক্সিসাইক্লিন। এগুলো নিয়ে আমাদের আলোচনা চলতেছিল। এর মধ্যে আমরা কালকে ট্যাজিডের ডোজ শেষ করেছি, ক্যাসিনের ডোজ হয়েছে, মেট্রোনিডাজলের ডোজ আলোচনা হয়েছে, সিপ্রোফ্লক্সাসিনের ডোজ আলোচনা করা হয়েছে। আজকে আমাদের আলোচনা হবে সেপ্ট্রিয়াক্সন। তো আমরা সবাই জানি সেপ্ট্রিয়াক্সন এটা হচ্ছে থার্ড জেনারেশন সেফালোস্পেরিন। এটার গ্রাম নেগেটিভ অ্যাক্টিভিটিটা সবচেয়ে বেশি সেফালোস্পেরিন ফ্যামিলিতে। এটার গ্রাম নেগেটিভ অ্যাক্টিভিটি ফার্স্ট জেনারেশন এবং সেকেন্ড জেনারেশনের চেয়ে বেশি। কোনো একটা ড্রাগস যদি তার গ্রাম নেগেটিভ অ্যাক্টিভিটি বেশি থাকে, তখন আমরা বুঝতে পারবো যে ওটা এন্টারোব্যাকটেরিয়াসির বিরুদ্ধে খুব ভালো কাজ করবে, সালমোনেলার বিরুদ্ধে খুব ভালো কাজ করবে। তো সেপ্ট্রিয়াক্সন এটা এমন একটা ড্রাগস, এটা সালমোনেলা, আদার্স যে এন্টারোব্যাকটেরিয়াসি যেগুলো আছে এগুলোর বিরুদ্ধে এটা খুব ভালোভাবে ইফেক্টিভ একটা ড্রাগস। এটা টাইফয়েডে ব্যবহার হয় এবং যদি সেপসিস এর মধ্যে ব্যবহার করা যায়, নিউমোনিয়াতে এটার ব্যবহার আছে, মেনিনজাইটিস এটার ব্যবহার আছে। তো বাচ্চাদের ক্ষেত্রে খুব কমনলি এটা যদি ব্যবহার হয় এম্পিরিক্যাল থেরাপি হিসাবে, একটা বাচ্চা নিউমোনিয়া নিয়ে আসছে, এক্স রে ফাইন্ডিং এ নিউমোনিয়া ডায়াগনোসড কেস, তার অথবা আপনার ক্লিনিক্যালি সে নিউমোনিয়া, ক্লিনিক্যালি কিভাবে বুঝলেন, তার ফিভার আছে, কফ আছে, অসকালটেট করে দেখলেন যে সেখানে ক্রিপিটেশন পাওয়া যাচ্ছে, তখন ডায়াগনোসড কেস অফ নিউমোনিয়া। নিউমোনিয়াতে সেপ্ট্রিয়াক্সনের ইউজ আছে এবং এন্টেরিক ফিভারে আছে। নিউমোনিয়াতে সেপ্ট্রিয়াক্সনের ডোজ বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে 75 মিলিগ্রাম পার কেজি পার ডে, মানে 75 মিলিগ্রাম হিসাব করে দেওয়া হয় প্রতি কেজিতে, এবং 100 মিলিগ্রাম পর্যন্ত দেওয়া যায়, কোনো সমস্যা নাই। এমনি যদি নর্মাল প্রোফাইলেকটিক কোনো কাজে দেওয়া হয়, যেমন একটা বাচ্চাকে আমরা প্রি অপারেটিভ সেপ্ট্রিয়াক্সন দেব, তখন হিসাব করা হবে 50 মিলিগ্রাম পার কেজি পার ডে। আর যদি নিউমোনিয়াতে দেওয়া হয় তাহলে নিউমোনিয়াতে 75 মিলিগ্রাম থেকে 100 মিলিগ্রাম পর্যন্ত দেওয়া হয়। 75 এখন কমনলি ব্যবহার করলে চলে, মোটামুটি যে মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশনে চলে যায়। এন্টেরিক ফিভারের ক্ষেত্রে সেপ্ট্রিয়াক্সনের ডোজ হচ্ছে 80 মিলিগ্রাম পার কেজি পার ডে। মেনিনজাইটিস এর মধ্যে হচ্ছে 100 মিলিগ্রাম পার কেজি পার ডোজ। তো এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে এন্টেরিক ফিভারের মধ্যে দৈনিক 2 বার দেওয়া হবে, মেনিনজাইটিস এর মধ্যে বিডি ডোজ দেওয়া হবে, আর নিউমোনিয়াতে সিঙ্গেল ডোজ দিলেই হবে। হ্যাঁ, যেটা আসে সেটা সিঙ্গেল ডোজ দিলেই হবে। তাহলে টোটাল ডোজ হবে, টোটাল ডোজটা যদি সেপ্ট্রিয়াক্সনের যেহেতু 75 মিলিগ্রাম, নিউমোনিয়াতে 75 মিলিগ্রাম পার কেজি পার ডে, তাহলে যদি 10 কেজি বাচ্চা হয় 10 কেজিতে 750 মিলিগ্রাম আসবে। যদি 20 কেজি হয় তাহলে মোটামুটি 1500 মিলিগ্রাম আসবে। তো যদি কারো ডোজটা 1 গ্রামের চেয়ে কম হয় তাহলে সেটা একসাথে একবারে দিয়ে দিবে।
আর যদি 1 গ্রামের চেয়ে বেশি হয় তাহলে দিনে 2বার ভাগ করে দিবে, মানে ডিভাইডেড ডোজে দিবে। 1 গ্রাম পর্যন্ত সিঙ্গেল ডোজে দিবে, যদি 1 গ্রামের চেয়ে বেশি হয়ে যায় তাহলে সেটা মানে ডিভাইডেড ডোজে দিবে। যেমন একটা বাচ্চা, তার ওজন হচ্ছে 20 কেজি, তার এন্টেরিক ফিভার, তাহলে 20 কেজিতে যদি সে এন্টেরিক ফিভার হয় তাহলে সে কতটুকু পাবে? 80 মিলিগ্রাম পার কেজি করে যদি আমরা হিসাব করি তাহলে 20 কেজিতে সে 1600 মিলিগ্রাম পাবে। তো 1600 মিলিগ্রাম কি একবারেই দেবে? না, একবারে না, ওটা বিডি ডোজে দেওয়া হবে। নিউমোনিয়ার একটা বাচ্চা আসলো, তার 8-7 বছর বয়স, নিউমোনিয়া, এখন তার ওজন 20 কেজি, তাহলে 20 কেজি হলে সে মোটামুটি 1500 মিলিগ্রাম পাবে। তো সেটা একসাথে দেওয়া হবে না, বরং 2 বেলায় দেওয়া হবে, সকালে অর্ধেক, রাত্রে অর্ধেক। বাজারে সেফট্রিয়াক্সনের যে ভায়াল গুলো পাওয়া যায়, এটা 500 মিলিগ্রাম পার 5 ml, মানে 5 ml এর মধ্যে 500 মিলিগ্রাম থাকে। আর যেগুলো 1000 মিলিগ্রাম বা 1 গ্রাম, সেটার জন্য যে ভায়ালটা সাথে থাকে ডাইলুট করার জন্য, সেটা 10 ml ভায়াল পাওয়া যায়। তাহলে সেফট্রিয়াক্সন, সেপ্ট্রন নামে, রফেসিন নামে, এরিক্সন ইত্যাদিতে পাওয়া যায়। সেপ্ট্রন স্কোয়ার কোম্পানির, রফেসিনটা মনে হয় রেডিয়েন্টের, দাম অনেক বেশি। সেফট্রিয়াক্সন ফ্যামিলিতে রফেসিনের ব্র্যান্ড ভ্যালুটার দাম অনেক বেশি। আর এরিক্সন ইবনেসিনার দাম কম, কাজও খুব একটা ভালো করে মনে হয় না। সেফট্রিয়াক্সন এবং রফেসিনের কাজ খুব ভালোই করে, ভালো ইফেক্টিভ। তো টাইফয়েড, এন্টেরিক ফিভার, নিউমোনিয়াতে এম্পিরিক্যাল থেরাপির জন্য ড্রাগ অফ চয়েস হচ্ছে সেফট্রিয়াক্সন। আচ্ছা, এখানে আমরা দেখি একটা কেস, রানু 2 years old, 10 kg weight, came to you, she is diagnosed case of enteric fever, you want to give her ceftriaxone, write a prescription for her। তাহলে রানু ডায়াগনোস কেস, মানে তার হয়তো 10 দিনের জ্বর নিয়ে আসছে, আপনি তাকে সিবিসি করতে দিলেন, ওয়েদার টেস্ট করতে দিলেন, সবকিছুতে ডায়াগনোসিস হলো তার হচ্ছে এন্টেরিক ফিভার। এখন এন্টেরিক ফিভারের জন্য ট্রিটমেন্ট এমপিরিক্যালি আমরা তো ট্রিটমেন্ট দেওয়া দরকার কালচার সেন্সিটিভিটি করার পরে। এখন কালচার করার আগে যদি আপনি ট্রিটমেন্ট শুরু করতে চান, সেক্ষেত্রে ড্রাগ অফ চয়েস হবে সেফট্রিয়াক্সন, থার্ড জেনারেশন সেফালোস্পেরিন, যদি তারা ইনজেকশন নিতে ইচ্ছুক হয়। আর যদি তারা ইনজেকশন নিতে না চায় তাহলে তাদের জন্য ড্রাগ অফ চয়েস হবে, মানে থার্ড জেনারেশন থেকে একটা হবে, সেটা হবে সেফিক্সিন। হ্যাঁ, সেফিক্সিন তার ড্রাগ অফ চয়েস হবে যদি ওরালি নেয়। সেফট্রিয়াক্সনের ইকুইভ্যালেন্ট সেফট্রিয়াক্সন থার্ড জেনারেশন, সেফিক্সিন থার্ড জেনারেশন। কিন্তু টাইফয়েডের মধ্যে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করার জন্য ড্রাগের হাই কনসেন্ট্রেশন লাগে, সেজন্য আইভি ডায়েটটা সবসময় প্রিফার করা হয়। তো এখন রানুর ওজনটা আমরা যদি দেখি, যে রানু 2 বছর, তার ওজনটা হচ্ছে 10 কেজি। এখন যদি 10 কেজি হয়, তার ওজন যদি 2 কেজি হয়, টাইফয়েডের মধ্যে ডোজ হচ্ছে 80 মিলিগ্রাম, তাহলে রানু কতটুকু পাবে বলেন, একটু হিসাব করে বলেন। আমরা জানি টাইফয়েডের মধ্যে ডোজ হচ্ছে 80 মিলিগ্রাম পার কেজি। এখন রানুর ওজন 10 কেজি, রানু কতটুকু পাবে? আপনি একটা প্রেসক্রিপশন লিখবেন, অর্ডার শিট লিখবেন, কি লিখবেন ওখানে? আপনারা কি শুনতে পাচ্ছেন? প্রতি কেজিতে যদি 80 মিলিগ্রাম হয় তাহলে 10 কেজির জন্য 800 মিলিগ্রাম, তাই না? তাহলে এন্টেরিক ফিভার, রানুর ওয়েট হচ্ছে 10 কিলো, ডেইলি ডোজ হচ্ছে 80 মিলিগ্রাম, তাহলে 10 কেজির জন্য সে পাবে 800 মিলিগ্রাম। তাহলে 1000 মিলিগ্রাম থাকে 10 ml এর মধ্যে, 100 মিলিগ্রাম সমান 1 ml, যেহেতু 10 ml এর মধ্যে 1000 মিলিগ্রাম থাকে, তাহলে সহজ হিসাব, 8 ml আপনি দিয়ে দিলে চলবে। সেপ্ট্রন 1 গ্রাম ডাইলুট উইথ 10 ml অফ ডিস্টিল ওয়াটার, দেন ইনফিউজ 8 ml IV স্লোলি ওভার 10 মিনিট। এটা কি বুঝতে পারছেন? জি। তাহলে যদি রানুর বয়স যদি 6 কেজি হতো, সরি, রানুর ওজন যদি 6 কেজি হতো, তাহলে রানুর জন্য প্রেসক্রিপশনটা কেমন হতো? আপনারা একটা হিসাব করেন, একটা যদি হিসাব করেন তাহলে এটা মানে একটা রিফ্লেক্স তৈরি হয়ে যাবে। ধরুন রানু 6 কেজি ওজন, রানু টাইফয়েড ডায়াগনোসিস হয়েছে, এখন রানুকে আপনি সেফট্রিয়াক্সন দিতে চাচ্ছেন 80 মিলিগ্রাম পার কেজি করে হলে তার জন্য অর্ডারটা লেখেন, এখানে যেটা লিখেছেন এভাবে লিখলে হবে। এই যে সেফট্রনের বায়োটা আবার দেখেন, তাহলে আরেকটু সহজ হবে। 5 ml করে দিলে হবে। এই যে সেফট্রন 500 মিলিগ্রাম পার 5 ml, তাহলে 5 ml এর বায়াল নিলে রানু যদি 6 কেজি ওজন হয়, 6 টা 48, 480 মিলিগ্রাম পাবে, মানে 4.8 ml। যদি রানুর বয়স যদি 1 কেজি হতো তাহলে রানু পেত 1 ml, 2 কেজি হলে 2 ml, 3 কেজি সরি যদি 1 কেজি হতো তাহলে সে পেত 0.8 ml। কারণ হচ্ছে যে প্রতি কেজির জন্য 0.8 ml, 500 মিলিগ্রাম বায়াল নেন অথবা 1000 ml এর বায়াল নেন, প্রতি কেজির জন্য 0.8 ml। তাহলে এটা বুঝতে একবারে সহজ। রানুর ওজন যদি 10 কেজি হয় তাহলে 8 ml, 80 মিলিগ্রাম পার কেজি। এখন একটা ইয়েতে আসেন, ধরুন রানুর ওজন 7 কেজি, রানুর ওজন 7 কেজি, যদি 7 কেজি হয় তাহলে আপনি কিভাবে দিবেন? 7 কেজি হলে যদি 80 মিলিগ্রাম করে হিসাব করেন তাহলে 7 আর তাহলে 56, 560 মিলিগ্রাম আসবে। হ্যাঁ, তখন আপনি 500 ml এর একটা দিয়ে দিলে চলবে, 500 মিলিগ্রামের, 500 মিলিগ্রামের একটা দিয়ে দিলে হবে, 5 ml একটা দিলে হবে। সেফ এখানটা বুঝে আসছে সবার? জি ভাই, জি ভাই বুঝে আসছে। সেফ এখানে একবারে সহজ, কারণ এটা ওই যে মানে 1000 মিলিগ্রাম 10 ml থাকে, 500 মিলিগ্রাম 5 ml এর মধ্যে থাকে, এটা হিসাব করতে বেশি ঝামেলা হয় না, একবারে সহজ হিসাব। আচ্ছা, এটা দেখেন, সাপোজ বাচ্চার ওজন হচ্ছে 23 কেজি, সাফারিং ফ্রম এন্টেরিক ফিভার, সো হাউ টু ক্যালকুলেট ডোজ অফ সেফট্রিয়াক্সন। তাহলে 23 কেজি হলে এন্টেরিক ফিভারের মধ্যে 80 মিলিগ্রাম করে দেওয়া হবে প্রতি কেজিতে, তাহলে 23 কেজির জন্য পাবে 1840 মিলিগ্রাম। আর আমরা জানি 1 গ্রামের চেয়ে যদি বেশি হয়ে যায় তাহলে ডিভাইডেড ডোজে দেওয়া হবে, একসাথে দেওয়া হবে না। যেহেতু 1 গ্রামের চেয়ে বেশি, তাই প্রতি বেলায় কতটুকু পাবে? 920 মিলিগ্রাম পাবে। তাহলে সেফট্রন 1 গ্রাম ডাইলুট উইথ 10 ml, দেন ইনফিউজ 9.2 ml IV স্লোলি 12 ঘন্টা পর। বুঝতে পারছেন বিষয়টা?
জি। পার কেজিতে 1 ml করে দিতে পারবেন। আরো সহজ হিসাব যদি পার কেজিতে আপনারা 100 মিলিগ্রাম দিতে চান, দেওয়া যায়। কয়েকটা গাইডলাইন, কিছু গাইডলাইন 80 মিলিগ্রামের কথা বলেছে, কিছু গাইডলাইনের মধ্যে 80 টু 100 এর কথা বলেছে। এখন যদি আপনারা আরো সহজভাবে মনে রাখতে চান, তাহলে প্রতি কেজিতে 1 ml করে দিতে পারবেন। তাহলে যদি 10 বাচ্চার ওজন যদি 10 কেজি হয়, তাহলে সেফট্রন 1 গ্রাম ডাইলুটেড 10 ml ইনফিউজড স্লোলি। বাচ্চার ওজন 5 কেজি, তাহলে 1 ml 5 ml দিতে পারবেন। বাচ্চার ওজন যদি 20 কেজি হয়, তাহলে 2 গ্রাম আপনি দিতে পারবেন। আচ্ছা ভাই, যদি মনে করেন যে মানে আমরা দেখি যে ওই মানে ওই ওটিতে দেখি যে 1 লিটারের যে আপনার থাকে স্যালাইন থাকে, ওই স্যালাইনের মধ্যেই 2 গ্রাম অথবা 1 গ্রামের সেপ্ট্রাকজন 1 বালতি করে মানে ইনফিউজ করে দেয়। এত বেশি পরিমাণে যদি দেয় স্যালাইনের ভিতরে, তাহলে কি কোনো সমস্যা হয় কিনা? এখানে একটা বিষয় হচ্ছে যে ওটিতে মানে ওটি চলা অবস্থায় সেফট্রন জি হ্যাঁ। দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এটা তো প্রথমত এটা হচ্ছে একটা মিসম্যানেজমেন্ট। কারণ আমাদের মানে পেরি অপারেটিভ অ্যান্টিবায়োটিক্সটা বলা হয়েছে মানে মিনিমাম মানে ইনজেকশন গুলো শুরু করার আগে দিতে হবে, 1 ঘন্টা আগে দিতে হবে। ঠিক আছে, যেহেতু 1 ঘন্টা আগে দেওয়ার পরে অ্যান্টিবায়োটিক্সটা বডিতে যাবে, অ্যাক্টিভ হবে এবং যে আমাদের যে ব্যাকটেরিয়া গুলো আছে, নরমাল ফ্লোরা গুলো আছে, এগুলোকে সাপ্রেস করে রাখবে। এমনি ডাইরেক্ট স্যালাইন সেটের মধ্যে দেওয়ার কোনো রুলস নাই, আচ্ছা। যাওয়ার আগে দিয়ে দিতে হবে। কারণ আমরা ওটিতে যে সেফট্রাকজনটা দিচ্ছি, এটা কেন দিচ্ছি? প্রোফাইলেক্টিক হিসেবে দিচ্ছি। তো প্রোফাইলেক্টিক মানে বডিতে যে নরমাল ফ্লোরা গুলো থাকতেছে, ওইগুলো যাতে কোনো ক্ষতি করতে না পারে, সেটা থেকে আত্মরক্ষার জন্য দেওয়া হচ্ছে। তো যখন ওটি চলতেছে, আগে থেকে যদি ব্যাকটেরিয়াকে সাপ্রেস করে রাখা না হয়, অ্যান্টিবায়োটিক্স দিয়ে যদি সাপ্রেস করে রাখা না হয়, তাহলে তো ওইগুলো তার নরমাল যে জায়গাগুলো আছে, ব্যাকটেরিয়ার যে নরমাল ফ্লোরা আছে, সে যদি তার যে হ্যাবিচুয়েট প্লেস গুলো আছে, ওখান থেকে ডিসপ্লেসমেন্ট করলে তো ইনফেকশন হয়ে যাবে। এবার একটা ড্রাগস হচ্ছে মেরোপেনিম। মেরোপেনিম হচ্ছে একটা রিজার্ভ ড্রাগ। যে কোনো রিজার্ভ ড্রাগ তো যে কোনো ডিজিজে ব্যবহার করা যায়। এখন সেফট্রিয়াক্সন, ফ্লুক্লোক্সাসিলিন নিউমোনিয়াতে রেসপন্স করতেছে না, 72 আওয়ার হয়ে গেল, 48 ঘন্টা হয়ে গেল, আপনার সেফট্রিয়াক্সন রেসপন্স করতেছে না, বা আদার্স কোনো ডিজিজ কোনো কোনোটা রেসপন্স করতেছে না, সেক্ষেত্রে সেফট্রিয়াক্সন থেকে যদি আরেকটু ভালো দিকে যদি যাইতে চায়, মেরোপেনিমের মধ্যে সেফট্রিয়াক্সনে ম্যাক্সিমাম রেসপন্স করে, সেফট্রিয়াক্সনে রেসপন্স করতেছে না, সেক্ষেত্রে মেরোপেনিমে যাওয়া যায়। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে যখন টেজিক ক্যাসিনে যদি রেসপন্স না করে, মানে সেফটাজিডিম এন্ড অ্যামিকাসিন, এই দুইটাতে যদি বাচ্চাদের রেসপন্স না করে, তখন কিন্তু নিওনেট মানে আর্লি অনসেট অফ নিওনেটাল সেপসিস, তখন পিডিয়াট্রিক মানে এনআইসিইউতে যারা কাজ করেন তারা দেখে থাকতে পারেন যে তো যদি টেজিক ক্যাসিন কাজ না করে, তখন বাচ্চার লাইফ সেভিং এর জন্য সেপসিস প্রিভেন্ট করার জন্য মেরোপেনিমে যাওয়া হয়। এখন আমাদের মেরোপেনিমের ডোজটা একটু জানি। সেফট্রিয়াক্সন একজন মেসেঞ্জারের প্রশ্ন দিল, সেফট্রিয়াক্সন অ্যাডাল্টের জন্য ডোজ 80 মিলিগ্রাম, জন্য 80 কেজি ওয়েট হলে ডোজ কি হবে? আপনি মনে হয় আমাদের প্রথম ক্লাসটা করেন নাই, মানে সিনারি বেসড প্রথম ক্লাসে এটা আলোচনা হয়েছে যে 40 কেজির উপরে যদি হয়, অ্যাডাল্টের ক্ষেত্রে যদি 40 কেজির উপরে হয়, তাহলে সেফট্রিয়াক্সন তার ম্যাক্সিমাম ডোজ মানে 2 গ্রাম করে 2 গ্রাম বিডি ডোজে দেওয়া হবে। 40 কেজির উপরে যদি হয়, তাহলে এবার 80 কেজি হলেও তার ম্যাক্সিমাম ডোজ পাবে, মানে 4 গ্রাম পাবে। 2 গ্রাম মর্নিং, 2 গ্রাম ইভিনিং। আচ্ছা, আমরা মেরোপেনিমের কথা বলতেছি। মেরোপেনিমের ডোজ হচ্ছে নরমাল নিউমোনিয়া, এন্টেরিক ফিভার, সেপসিস, এখানে এটা ডোজ হচ্ছে 20 টু 40 মিলিগ্রাম পার কেজি পার ডোজ। মেনিনজাইটিস এটা ডোজ হচ্ছে 40 মিলিগ্রাম পার কেজি পার ডোজ। মেরোপেনিম দৈনিক 3 বার দেওয়া হয়। এটা বাজারে মেরোপেন নামে পাওয়া যায়। 500 মিলিগ্রাম পার 10 ml অথবা 1 গ্রাম পার 10 ml ভায়ালে থাকে। পেডিয়াট্রিক ওয়ার্ডে নরমালি 500 মিলিগ্রাম পার 10 ml ভায়াল ব্যবহার হয়। তাহলে আমরা একটা বাচ্চার হিসাব করে দেখি মেরোপেনিম কিভাবে দেবো। সালমা 2 ইয়ার্স বেবি, 9 কেজি ওজন, সাফারিং ফ্রম সেপ্টিসেমিয়া, কালচার সেনসিটিভ রিপোর্ট, ইকুয়ালি সেনসিটিভ টু মেরোপেনিম, আর এটা রেজিস্ট্যান্ট টু আদার অ্যান্টিবায়োটিক্স। হোয়াট উইল বি দ্য ডোজ এন্ড হাউ টু ক্যালকুলেট? তো 2 বছরের বাচ্চা, 9 কেজি ওজন, তার সেপ্টিসেমিয়া, এখন তার ব্লাড কালচার করা হলো, দেখা গেল সেখানে ইকুয়ালি গ্রোথ পাওয়া গেছে এবং ইকুয়ালিটা শুধুমাত্র মেরোপেনিমের সেনসিটিভ, অন্য কোনো অ্যান্টিবায়োটিক সেনসিটিভ না, সবগুলোতে রেজিস্ট্যান্ট ডেভেলপ করছে। তাহলে কি করণীয়? মেরোপেনিমের ডোজটা কিভাবে হিসাব করবে আমরা একটু দেখি। তাহলে মেরোপেনিমের এখানে ডোজ হবে 20 মিলিগ্রাম পার কেজি পার ডোজ। এতটুকু আমরা মনে রাখি, মেরোপেনিমের ডোজ 20 মিলিগ্রাম পার কেজি পার ডোজ। 9 কেজি সে 180 মিলিগ্রাম পাবে প্রতি ডোজে। তাহলে মেরোপেনিম কন্টেইন 500 মিলিগ্রাম পার 10 ml। আপনাদেরকে আমি জাস্ট একটা মানে সূত্র মনে রাখতে বলেছি, এই ফর্মুলাটা একটু মনে রাখবেন। তাহলে মেরোপেনিম 500 মিলিগ্রাম থাকে 10 ml এর মধ্যে। তাহলে ডোজ কি হবে? আমরা আগে ডোজটা হিসাব করে ফেলবো। 9 কেজিতে 180 মিলিগ্রাম। একটা কথা আপনারা মনে রাখবেন, যদি এই ফর্মুলাটা জাস্ট মনে রাখেন, তাহলে কোনো ক্ষেত্রেই ভুল হবে না। তারপর আমি সবগুলো শেষে একটা ইজি ফর্মুলা করে দেবো। তাহলে মেরোপেনিমের ডোজটা কিভাবে হিসাব করবেন? রিকোয়ার্ড ডোজ ইনটু ml অফ ভায়াল। তাহলে রিকোয়ার্ড ডোজ কত? 180 মিলিগ্রাম। এই যে 9 কেজি, তো 9 কেজি বাচ্চা 180 মিলিগ্রাম পাবে, রিকোয়ার্ড ডোজে 180। এরপরে হচ্ছে ml অফ ভায়াল, কত ml ভায়াল? 10 ml ভায়াল। আর আমরা ভাগ করব কি দ্বারা? ড্রাগ কনসেন্ট্রেশন দিয়ে। 10 ml ভায়ালে কতটুকু ড্রাগ থাকে? 500 মিলিগ্রাম। তাহলে 180 ইনটু 10 ডিভাইডেড বাই 500, তাহলে কতটুকু আসতেছে? 3.6 ml পার ডোজ। 3.6 ml পার ডোজ। এখন মেরোপেনিমের ক্ষেত্রে কিভাবে দিতে হয়? মেরোপেনিমটা দুইবার ডাইলুট করতে হয়। কয়েকটা ড্রাগস আছে, এগুলো দুইবার ডাইলুট করতে হয়। তার মধ্যে একটা হচ্ছে একটা মেরোপেনিম, আরেকটা হচ্ছে ভ্যানকোমাইসিন। হ্যাঁ, ভ্যানকোমাইসিনও দুইবার ডাইলুট করতে হয়। প্রথমে তার সাথে থাকা যে ভায়ালটা আছে ওটা, সেটার মধ্যে ডাইলুট করা হবে। পরবর্তীতে ফার্দার আরো কিছু ডিস্টিল ওয়াটার অথবা নরমাল স্যালাইন নিয়ে সেখানে ডাইলুট করা হবে। তাহলে কি করবে? আমরা প্রথমে 10 ml ডাইলুট করবে, এই যে 500 মিলিগ্রাম যে 10 ml এর মধ্যে থাকে, প্রথমে এখানে ডাইলুট করবে। ডাইলুট করে সেখান থেকে 3.6 ml আমরা নিয়ে নেব। এই যে 3.6 ml নেব, এই 3.6 ml এর সাথে 20 ml নরমাল স্যালাইন অথবা ডিস্টিল ওয়াটার দিয়ে ডাইলুট করে মাইক্রোবোরেটে স্লোলি দিবে 30 মিনিটে। তাহলে মেরোপেনিমটা স্লোলি দেওয়া হয়। মেরোপেনিমের ডোজ সহজে মনে রাখার জন্য উপায় কি? জাস্ট একটা শব্দ মনে রাখেন, 0.4 ml পার কেজি পার ডোজ। যদি 500 মিলিগ্রাম পার 10 ml ভায়ালে নেওয়া হয়, তাহলে 0.4 ml পার কেজি পার ডোজ। এতটুকু মনে রাখবেন। আপনি তাহলে লিখবেন কি? লিখবেন এখানে ইনজেকশন মেরোপেনিম 500 মিলিগ্রাম পার 10 ml। হ্যাঁ, এবার 0.4 করে আপনি হিসাব করেন। এখন আপনারা হিসাব করেন, যদি 10 কেজির একটা বাচ্চা তাকে আপনি মেরোপেনিম দিতে চাচ্ছেন, তাহলে প্রতিবার কতটুকু দিবেন? এই ফর্মুলাটা একটু মেসেজ মানে চ্যাট বক্সে একটু লিখেন। 10 কেজির বাচ্চা 4 তাকে ml মেরোপেনিম দিতে চাচ্ছেন 4 ml। তো শুধু 4 ml দিবেন না 4 ml কে আমরা আবার একটু ডাইলুট করব? কি করব? 20 আমরা একটু ফাটা দিতে। হ্যাঁ, আচ্ছা, 20 কেজির একটা বাচ্চা তাকে মেরোপেনিম দিতে চাচ্ছেন, তাহলে 20 মিলিগ্রাম পার কেজি হিসেবে দিতে চাচ্ছেন। নরমালি না, মানে নট মেনিনজাইটিস, এমনি নরমাল কেস। মেনিনজাইটিসে ডাবল হয়ে যাবে। এখন 20 কেজির একটা বাচ্চাকে মেরোপেনিম দিতে চাচ্ছেন, কিভাবে দিবেন? হিসাবটা কি লিখবেন বলেন? 10 কেজির বাচ্চাতে 4 ml, তাহলে 20 কেজির বাচ্চাতে কতটুকু হবে? 8 ml 8 ml। তাহলে এই শুধু আমরা 8 ml দেবো নাকি সাথে আমরা আরো 20 ml বা 30 8 ml প্লাস
20 ml নরমাল স্যালাইন অথবা হচ্ছে মানে ওই ডিস্টিলার বা হচ্ছে ওই যে ফ্লুইড পায় আমরা according to মেরোপেনের মাপে একটা জিনিস মনে রাখি, একটা বাচ্চা মেরোপেন কখন পায়, দেখা যাচ্ছে তখন সে এতই লেদার্জিক হয়ে গেছে যে তার মানে এমপির মধ্যে আছে, খাইতে পারতেছে না, তখন হয়তো ডিএনএস চলতেছে বা জি এনএস চলতেছে, মানে যেটা তার মধ্যে নরমাল যে বডি ফ্লুইড যেটা চলতেছে সেটা থেকে আমরা মাইক্রোরেটে 20 to 30 ml 40 ml নিয়ে নেব। এমনি আইডিয়াল নিয়ম হচ্ছে যদি মোটামুটি যদি 1 ml দেওয়া হয় তাহলে 1 ml কে মিনিমাম 10 ml এর সাথে ডাইলুট করে নেওয়া আর কি, যাতে আমরা ওভার 30 মিনিট 30 মিনিট যাতে আমরা দিতে পারি। এখন যদি আমরা কমের সাথে ডাইলুট করি তাহলে মাইক্রোডোজটা কমাই দিলে হবে, মানে একটু স্লোলি দিতে হবে, 30 মিনিট সময় জুড়ে দিতে হবে। এখন আপনি মাইক্রোডোজ যদি কমাই দেন, যদি আপনি 20 মাইক্রোডোজ দিতে চান তাহলে 20 ml যেতে 1 ঘন্টা লাগবে, হ্যাঁ। আর 40 মাইক্রোডোজ যদি দেন তাহলে 20 ml যেতে আধা ঘন্টা লাগবে। একটা সহজ ফর্মুলা এখন মনে রাখবেন, আপনি যত মাইক্রোড্রপ পার মিনিট দিবেন 1 ঘন্টাতে ততটুকু শেষ হবে। ধরেন একটা বাচ্চাকে আপনি 30 মাইক্রোড্রপ পার মিনিটে কোন একটা আইভি ফ্লুইড দিচ্ছেন, 30 মাইক্রোড্রপ পার মিনিট, তাহলে 1 ঘন্টাতে কতটুকু শেষ হবে জানেন? 30 ml শেষ হবে, 1 ঘন্টাতে 30 ml শেষ হবে। আচ্ছা মনে করুন একটা বাচ্চাকে আপনি 50 মানে 50 মাইক্রোড্রপে আইভি ফ্লুইড দিচ্ছেন, তাহলে 1 ঘন্টাতে কতটুকু শেষ হবে বলতে পারবেন? 50 ml 50 ml যাবে। এটা একটা সহজ ফর্মুলা, এটা একটু মনে রাখবেন। তারপরে মেরোপেনের সহজ ডোজটা একবার যদি আমরা সহজে মনে রাখি, এটা একবারে শর্টকাট, মানে সব হিসাব নিকাশ করে এনে আমি এখানে সহজ ফর্মুলাটা বসাই রাখলাম যে আপনি যদি মানে ওয়ার্ডের মধ্যে যদি আপনি ওয়ার্ডে তো লেখা সহজ, কারণ হিসাব করার জন্য আপনি টাইম পাবেন, কিন্তু আপনি যদি চেম্বার করেন, চেম্বার প্র্যাকটিসে তো মেরোপেন দেওয়া মানে ওপিডি ম্যানেজমেন্টে মেরোপেন পরে মানে রিজার্ভ ডাকগুলো দেওয়া নিষেধ। মেরোপেন ভ্যানকোমাইসিন সেফটিএক্সন ইনজেক্টেবল যত ড্রাগ আছে সবগুলো নিয়ম হচ্ছে হসপিটালাইজেশন করে তারপরে দেওয়া, কারণ বাচ্চাদের ক্ষেত্রে বিভিন্ন প্রবলেম হতে পারে, ক্যানুলা সাইড ইনফেকশন হতে পারে, এরপরে ক্যানুলা ডিসপ্লেসমেন্ট হতে পারে, হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন হতে পারে, সেজন্য এই ডাইসগুলো অবশ্যই হসপিটালের মধ্যে দিতে হবে। এখন আপনার ফ্যামিলি মেম্বার আপনি বাসাতে দিতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে তো আপনি যদি স্লাইডগুলো থাকে এখান থেকে হিসাব করে দিতে পারেন। আর আপনি যদি মনে রাখতে চান তাহলে একবার ইজি ফর্মুলা 0.4 ml পার কেজি পার ডোজ, তাহলে 10 কেজির জন্য আপনি দিবেন 4 ml ইনজেকশন মেরোপেন 4 ml প্লাস 20 ml অফ ডিস্টিল অর নরমাল স্যালাইন, এটা অনলি, হ্যাঁ। মেরোপেন 8 ঘন্টা পর পর দেওয়া হয়, তাহলে মেরোপেনের ডোজ লিখতে অসুবিধা হবে না তো ইনশাআল্লাহ? জি না ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে মেরোপেনের ডোজ ক্লিয়ার। এখন আমরা আরেকটা ড্রাগের ডোজে যাই। ডোজ অফ ফ্লুক্লোক্সাসিলিন, ফ্লুক্লোক্স অনেক বেশি ব্যবহার হয়, মানে পেডিয়াট্রিক্স নিউমোনিয়াতে কনসিডারেশন হয়ে যায়, সেফটি একজন রেসপন্স না করলে সার ম্যাডাম সবাই ফ্লুক্লোক্সাসিলিন অ্যাড করে, কারণ ফ্লুক্লোক্সাসিলিন অ্যাড করার একটা কথাও আছে, যদি কনসিডারেশন দেখা যায় এক্সরেতে সেক্ষেত্রে ধরে নেওয়া হয় যে এখানে স্টাফিলোকোকাল কভারেজ লাগবে, সেজন্য ফ্লুক্লোক্সাসিলিনের রেসপন্স না করলে ভ্যানকোমাইসিনও যাওয়া হয়, সেজন্য ফ্লুক্লোক্সাসিলিন আমাদের জানতে হবে, মানে ইনজেক্টেবলটাও জানতে হবে। আর বাচ্চাদের ক্ষেত্রে তো ইমপেটিগো, বাচ্চাদের যত ধরনের মানে স্কিন ডিজিজ আছে, কম না অনেক আছে, ভাইরাল যতটা স্কিন ডিজিজ আছে সবগুলোতে বাচ্চাদের মানে একটা সেকেন্ডারি স্কিন ইনফেকশন, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার চান্স থাকে, যেমন ভাইরাসে যে হার্পিস সিমপ্লেক্স বলে, চিকেন পক্স বলে, যেগুলো আছে সবগুলোতে মিলে মানে আলটিমেটলি সেকেন্ডারি স্কিন ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে সেই ক্ষেত্রে মানে বাচ্চাদের জন্য ফ্লুক্লোক্সাসিলিনটা অনেক বেশি ব্যবহার হয়, হাত কাটা যায়, পা কাটা যায়, এই জন্য আমাদের ফ্লুক্লোক্সাসিলিনের ডোজটা ওরাল ডোজ আইভি ডোজ দুইটা জানতে হবে। স্কিন রিলেটেড যত ইনফেকশন সব জায়গাতে ফ্লুক্লোক্সাসিলিন, বাচ্চাদের চোখ বন্ধ করে যদি একটা ড্রাগ চয়েস থাকে সেটা ফ্লুক্লোক্সাসিলিন। আর যদি নিউমোনিয়া হয়ে যায়, সেফটিএক্সন অ্যালোন রেসপন্স করতেছে না, সেক্ষেত্রে ফার্স্ট লাইন ড্রাগ হচ্ছে ফ্লুক্লোক্সাসিলিন। এখন ফ্লুক্লোক্সাসিলিনের ওরাল ডোজ এন্ড আইভি ডোজ আমরা দুইটা একটু জেনে নিই। ফ্লুক্লোক্সাসিলিনের ডোজটা হচ্ছে, ওরাল ডোজটা হচ্ছে 20 মিলিগ্রাম পার কেজি পার ডোজ, 20 মিলিগ্রাম পার কেজি পার ডোজ। এখন একটা দেখেন, একটা সিরাপের মধ্যে ফ্লুক্লোক্স এক চামচের মধ্যে থাকতেছে 125 মিলিগ্রাম। ফ্লুক্লোক্সটা বাংলাদেশে যেটা পাওয়া যায় দুইটা স্ট্রেন্ডে পাওয়া যায়, ফ্লুক্লোক্স 1 টিএসএফ আর একটা আছে ফ্লুক্লোক্স ডিএস, হ্যাঁ। তো ডিএস যেটা আছে ডাবল স্ট্রেন্ড, ওটাতে এক চামচের মধ্যে 250 মিলিগ্রাম থাকে। তাহলে আমরা ফ্লুক্লোক্স ক্যাপসুল জানি, ফ্লুক্লোক্স ক্যাপসুল পাওয়া যায় 250 মিলিগ্রাম 500 মিলিগ্রাম। তো ফ্লুক্লোক্স 250 মিলিগ্রামের ক্যাপসুলটা যে কথা, ফ্লুক্লোক্স ডিএস এক চামচ একই কথা। আর শুধু প্লেন ফ্লুক্লোক্স মানে ডিএস না, প্লেন ফ্লুক্লোক্স 1 টিএসএফ সমান 125 মিলিগ্রাম। এবার আরেকটু সহজে আমরা বুঝি, একটা বাচ্চা ধরেন তার ওজন হচ্ছে 12 কেজি। এখন 12 কেজির ওজনের বাচ্চার স্কিন ইনজুরি হলো, স্কিন কাট ইনজুরি অথবা তার ইমপেটিগো হলো, আদার্স কিছু হলো যেটা টপিক্যালি কভার হচ্ছে না, এখন আপনি তাকে ফ্লুক্লোক্সাসিলিন দিতে চাচ্ছেন, তাহলে 12 কেজির বাচ্চা প্রতি বেলায় কতটুকু পাবে? 12 × 20 কত হয়? 240 240 হয়। এখন 240 হলে সে যদি 240 মিলিগ্রাম পায়, তো 240 মোটামুটি 250 এর কাছাকাছি। এখন আপনি তাকে যদি দেন 12 কেজির বাচ্চাকে যে আমি তাকে 250 মিলিগ্রামের একটা ক্যাপসুল দিয়ে দেবো, আপনি দিতে পারেন, কিন্তু 12 কেজি মানে হচ্ছে বাচ্চার বয়স মাত্র 2 বছর, কারণ প্রথম বছরে হবে 10 কেজি, পরবর্তীতে 6 বছর পর্যন্ত প্রতি বছর 2 কেজি করে বৃদ্ধি পায়। তাহলে 12 কেজি যদি আপনি শুনেন, বয়স আপনাকে বের করতে হবে, বয়স কতটুকু? 2 বছর। তো 2 বছরের বাচ্চা ক্যাপসুল খেতে পারবে না। এখন ফ্লুক্লোক্স যে ডিএস একটা ফর্মুলা পাওয়া যায়, এটা যদি আপনার জানা না থাকে তখন আপনি তাকে তো ফ্লুক্লোক্স মানে নরমাল যে ফ্লুক্লোক্স সিরাপটা আছে ওটা দিলে 2 চামচ দিতে হবে। এখন আমাদের কি হয় কি, 1 চামচ করে দেওয়া হয়, ডোজ মেইনটেইন হয় না, ওই স্কিন কাট ইনজুরি থেকে পরে সেখান থেকে সেপসিস ডেভেলপ করে বা ইনফেক্টেড ওউন্ড ডেভেলপ করে। তো সেইজন্য আপনি যদি ফ্লুক্লোক্স দেন তাহলে ডোজটা অবশ্যই হিসাব করতে হবে, ফ্লুক্লোক্সের নরমাল 1 চামচের মধ্যে থেকে 125 মিলিগ্রাম। তাহলে বাচ্চা যদি 125 মিলিগ্রাম বলতে 6 কেজি বাচ্চার জন্য 1 চামচ দিলেই হবে, কিন্তু বাচ্চার ওজন যদি 12 কেজি হয় তাহলে তাকে ফ্লুক্লোক্স যদি দেন তাহলে 2 চামচ দিতে হবে। এখন 2 চামচ খাওয়ানো অনেক কষ্ট, বাচ্চারা এমনি ওষুধ খেতে চায় না, তখন তাকে ফ্লুক্লোক্স ডিএস ডাবল স্ট্রেন্থের একটা দিয়ে দিলে 1 চামচ দিলেই হবে, 1 চামচে 250 মিলিগ্রাম। এবং তার ওজন যদি 3 বছর 4 বছর হয়ে থাকে, মোটামুটি ওই যে তাকে 250 মিলিগ্রাম করে দিলেই চলে, যেহেতু 12 বছর বয়স পর্যন্ত বলা হয় 250 মিলিগ্রাম দিলেই হয়, পরবর্তীতে 500 মিলিগ্রামে যাওয়া যায়। তাহলে ফ্লুক্লোক্সের 1 টিএসএফ সমান 125 মিলিগ্রাম, সেটা কখন দিবেন আর কখন আপনি 250 মিলিগ্রাম দিবেন এটা একটু জানতে হবে। এখন যদি 20 কেজি বাচ্চা হয় তাহলে 20 কেজি বাচ্চা হলে 20 400, তখন ফ্লুক্লোক্সের ডোজ শুধু 20 মিলিগ্রাম পার কেজি পার ডোজ, এটা একটা এভারেজ ডোজ। এমনি যদি বাচ্চাদের ক্ষেত্রে ফ্লুক্লোক্সের ডোজটা 12 মিলিগ্রাম থেকে 25 মিলিগ্রাম পর্যন্ত হিসাব করা হয়, তখন যদি ওজন আরো একটু বেশি হয় তখন সেক্ষেত্রে আপনি 12 মিলিগ্রাম মানে লো ডোজ হিসাব করে মানে মিনিমাম ডোজটা হিসাব করে দিতে পারবেন। এখন যদি বাচ্চার ওজন যদি 20 কেজি হয় তাহলে 20 400, আপনি কি তাকে 400 মিলিগ্রাম দিবেন? তখন দরকার নাই, 400 মিলিগ্রামের দরকার নাই, আপনি তখন 12 মিলিগ্রাম পার কেজি হিসাব করে তাকে ওই যে 10 12 120, 20 12 240 মানে 250 মিলিগ্রাম দিবেন। 12.5 থেকে 25 মিলিগ্রাম পার কেজি পার ডোজ পর্যন্ত ফ্লুক্লোক্সাসিলিনের একটা ডোজ আছে, এটা একটু লিখে রাখেন। এখানে আমরা এভারেজ ডোজটা দিয়েছি 20 মিলিগ্রাম পার কেজি পার ডোজ, কিন্তু ফ্লুক্লোক্সাসিলিনের মানে ডোজটা এমনি যদি দিতে চায় সে যদি 12.5 থেকে 25 মিলিগ্রাম পর্যন্ত দিতে পারবে। তাহলে যদি ওজন বেশি হয় সেক্ষেত্রে আমরা মিনিমাম ডোজটা দেবো, আর যদি ওজন একটু কম হয় মানে 10 কেজি 12 কেজি হয় তখন ম্যাক্সিমাম ডোজটা হিসাব করে দিতে পারবো। তাহলে ফ্লুক্লোক্স বাচ্চার ওজন যদি 10 কেজি হয় বা 12 কেজি হয় তখন তাকে আপনি ফ্লুক্লোক্স ডিএস মানে এটা দিতে পারেন 1 চামচ, অথবা সিভিয়ার কাট ইনজুরিতে আবার 20 কেজি হলো আপনি 1 চামচ দিলেই হবে। এবার আসি আমরা ফ্লুক্লোক্স ইনজেকশনে। ফ্লুক্লোক্স ইনজেকশনে কিভাবে থাকতেছে দেখেন, 250 মিলিগ্রাম থেকে 5 ml, 500 মিলিগ্রাম থেকে 10 ml।
আইভি ডোজটা একটু দেখতে হবে। এখানে সানজানা 2 years old baby with 12 kg weight suffering from impetigo, topical antibiotics does not working, you want to provide flucloxacillin, write a prescription for her। তাহলে তাকে আপনি একটা ফ্লুক্লোজ দিতে চাচ্ছেন, প্রেসক্রিপশনটা একটু লেখেন চ্যাট বক্সে। সিরাফ্লুক্স ডিএস অথবা ফাইলোপেন ডিএস 1 চামচ করে দিনে 4 বার। ফ্লুক্লোজের ডোজটা সবসময় 4 বার হবে, এটা আমাদের মনে রাখতে হবে। 1 for 4 দিয়ে মনে রাখতে পারবেন। আচ্ছা, তাহলে যদি শুধু সিরাপ ফ্লুক্লোজ দিই তাহলে 2 TSA বা ফ্লুক্লোজ ডিএস দিলে 1 TSA। এখন ইনজেকশন যদি আমরা ফ্লুক্লোক্সাসিলিন দিই তাহলে কিভাবে দিব? ফ্লুক্লোক্সাসিলিন 250 মিলিগ্রাম 5 ml ডাইরেক্ট করে আইভি দেব আমরা স্লোলি 6 ঘন্টা পর পর। এখন যদি 12 কেজি ওজন হয় তাহলে 12 কেজি ওজনের জন্য আইভি ইনজেকশন কতটুকু পাচ্ছে দেখেন, 5 ml পাচ্ছে, তাই না? 250 মিলিগ্রাম। এখন যদি ফ্লুক্লোক্সাসিলিন আপনি আইভিতে দিতে চান, ধরেন একটা 15 কেজির একটা বাচ্চা অথবা 20 কেজির একজন বাচ্চা, তাকে আপনি ফ্লুক্লোক্সাসিলিন আইভি দিতে চাচ্ছেন, তাহলে 20 কেজি বাচ্চাকে 20 কেজি হিসাব করে দরকার নেই, 8 কেজি বাচ্চা হিসাব করেন, 8 কেজির বাচ্চাকে ফ্লুক্লোক্সাসিলিন আইভি দিতে চাচ্ছেন, তাহলে কিভাবে দিবেন? হ্যাঁ, বায়াল দিতে হবে মনে হয়। বাচ্চার ওজন 8 কেজি, তার মানে নিউমোনিয়া হলো এবং সেক্ষেত্রে কনসলিডেশন হলো। এখন আপনি তাকে সেফট্রিক্সন পরে ফ্লুক্লোক্সাসিলিন অ্যাড করতে চাচ্ছেন, সেক্ষেত্রে ডোজটা কি হবে? 12 কেজিতে যদি 5 ml হয়, 5 ml থেকে 250 মিলিগ্রাম, তাহলে 12 কেজিতে যদি 5 ml হয়, 1 কেজিতে কতটুকু হয়? 5 ডিভাইডেড বাই 12, ওই যে একই 0.4 ml করে হিসাব করবেন। তাহলে মেরোপেনামে কতটুকু পেলেন? মেরোপেনামে যদি আপনি 500 মিলিগ্রামটা ডাইলুট করেন, সেখান থেকে 0.4 ml করে পার কেজিতে হিসাব করবেন। আর এখানেও যদি ফ্লুক্লোক্সাসিলিন যদি ডাইলুট করেন, প্রতি কেজি বাচ্চার জন্য 0.4 ml করে হিসাব করবেন যদি 250 মিলিগ্রামের হয়। কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন? জি। এখন একটা হিসাব করেন, একটা বাচ্চার ওজন হচ্ছে 7 কেজি, এখন তার নিউমোনিয়া সাথে তার মানে আপনাকে আপনার সিনিয়র বললো যে সেফট্রন আর সেফট্রাক্সন ফ্লুক্লোক্স দাও, তাহলে 7 কেজি বাচ্চাকে ফ্লুক্লোক্সের ডোজটা কি হবে বলেন? এটা 2.5 ml হয়। 0.4 আইভি। into 7, জি 7 কেজির বাচ্চা হলে 0.4 into 7 2.8 ml হয়, জি। প্রতি কেজির জন্য 0.4 ml। তাহলে 250 মিলিগ্রামের একটা ভাইল আপনি নেবেন, 5 ml এর সাথে অ্যাড করবেন, 12 কেজি পর্যন্ত আপনি এটাই নিতে পারেন, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। এখন যদি বাচ্চার ওজন 16 কেজি অথবা বাচ্চার ওজন হলো 20 কেজি, বাচ্চার ওজন যদি 20 কেজি হয় তাহলে সে কতটুকু পাবে? 20 20 400 মিলিগ্রাম পাবে। তখন আপনি 400 মিলিগ্রাম যদি পায় তখন কি করতে হবে? ওই যে 500 মিলিগ্রাম পার 10 ml এর পায় নিতে হবে, অথবা 500 মিলিগ্রাম 5 ml এর মধ্যে ডাইলুট করা যায়, হ্যাঁ। তাহলে 500 মিলিগ্রাম যদি 5 ml এ ডাইলুট করা যায়, সে যদি 400 মিলিগ্রাম পায় তাকে আপনি 4 ml দিয়ে দিবেন। তাহলে আপনি বেসিক কনসেপ্টটা বুঝতে পারছেন তো? এখানে জি কতটুকুর সাথে ডাইলুট করবেন সেটা আপনার ব্যাপার। যদি 500 মিলিগ্রাম 5 ml এর সাথে ডাইলুট করেন তাহলে 5 ml থেকে যদি সে 400 মিলিগ্রাম পায় তাকে 4 ml দিয়ে দিলে হবে। আর যদি 10 ml এর সাথে ডাইলুট করে তখন কি হবে? তখন তো উনি 8 ml করে লাগবে। তাহলে 10 ml এর সাথে যদি ডাইলুট করা হয় 500 মিলিগ্রামকে, তখন আপনি চলে যান রিকোয়ার্ড ডোজ। এখন আমরা একটা অঙ্ক করি, তাহলে এটা কনসেপ্ট আপনার ক্লিয়ার হয়ে যাবে। ধরেন বাচ্চার ওজন হচ্ছে 18 কেজি, বাচ্চার ওজন হিসাব করেন 18 কেজি, তাহলে 18 কেজিতে সে প্রতি বেলায় পাবে 20 মিলিগ্রাম করে, তাহলে তার রিকোয়ার্ড ডোজ কত হবে? 18 × 20 সমান কত? 360 মিলিগ্রাম পাবে। এখন সে প্রতি বেলা যদি 360 মিলিগ্রাম পায়, তাহলে আপনি কি 250 মিলিগ্রামের বায়ার ভাঙলে কি হবে? দুইটা ভাঙতে হবে তখন। তাহলে আমরা তখন কোনটা ভাঙবো? 500 মিলিগ্রামের বায়ার। তাহলে 500 মিলিগ্রামের বায়ার যদি আমরা ভাঙি তাহলে আমাদের ইয়াটা কি ছিল? ক্যালকুলেশনটা কি ছিল? রিকোয়ার্ড ডোজ ইনটু ml বায়াল। হ্যাঁ 360 ইনটু 10 হবে, এরপর ডিভাইডেড বাই ড্রাগ কনসেন্ট্রেশন ড্রাগ কনসেন্ট্রেশন কত? 500। 500। তাহলে সে কতটুকু পাবে? 7.2 ml পাবে। এখন 18 কেজিতে যদি 7.2 ml পায়, হিসাব একই, প্রতি কেজিতে 0.4 ml। আপনি যদি মানে 250 মিলিগ্রাম পার 5 ml নেন, সেখানে 0.4 ml করে হিসাব করে দিবেন। যদি 500 মিলিগ্রাম পার 10 ml নেন, তাহলে সেক্ষেত্রেও 0.4 ml করে দিবেন। হিসাব করে দেখিন, হিসাব একই। তাহলে বিষয়টা কি ক্লিয়ার? জি।